হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি একটি নতুন মানহুয়া যার নাম ক্রনিকলস অফ দ্য লেজি সভরেন। এই গল্পের এক মেইন ক্যারেক্টার, সে দিন-রাত 24 ঘন্টা ঘুমাতো। তার বাবা ভাই অনেক রাগারাগি করে তাকে ঘর থেকে বের করে স্কুলে নিয়ে যায়, আর পথেই একটা দুর্ঘটনা হয়ে সেখানেই মেইন ক্যারেক্টার একজন থুয়ে যাওয়া শক্তি পায়, সেই গল্পের একজন মাস্টার হয়ে ওঠে। এইটাই ছিল এই গল্পের ইন্ট্রো। তো চলুন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একজন বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীকে, যাকে সবাই দ্য ভেনারেবল মুসান বা জীবন্ত বুদ্ধ নামে চেনে। তিনি শান্ত ও গম্ভীর গলায় তার সামনে থাকা ব্যক্তিকে জিজ্ঞেস করছেন, তুমি কি আমার কাছে ইয়োনহো উই সম্পর্কে জানতে এসেছ? উত্তরে তার সামনে থাকা লোকটি বিনীতভাবে মাথা নিচু করে জানালো, হ্যাঁ, আমি আসলে তার গৌরবময় ইতিহাসের সব তথ্য ও রেকর্ড সংগ্রহ করছি। মুসান সাহেব মৃদু হাসলেন। ইয়োনহো উইয়ের নাম শুনেই যেন তার মুখে ভক্তি ফুটে উঠল। তিনি আকাশের দিকে তাকিয়ে প্রশান্ত মনে বলতে শুরু করলেন, ইয়োনহো উই, তিনি ছিলেন এক উজ্জ্বল সম্রাট। ভগবান বুদ্ধ নিজে তাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন সব আত্মাকে মুক্তির পথ দেখাতে। তিনি অত্যন্ত দয়ালু এবং ন্যায়পরায়ণ ছিলেন। সন্ন্যাসীর কথা বলার সময় তার পরনের কাপড় বাতাসে পতপত করে উঠছে, যেন এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছে। তথ্য সংগ্রহকারী ব্যক্তিটি মুগ্ধ হয়ে সব শুনলেন। তিনি আবার প্রশ্ন করলেন, আমি বুঝতে পারছি, আপনি কি দয়া করে তার প্রতিদিনের সাধারণ জীবনযাপন সম্পর্কে আমাকে আরও কিছু বলবেন? সন্ন্যাসী মুসান যখনই তার প্রতিদিনের জীবনের কথা ভাবলেন, হঠাৎ তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। তার পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করল। তিনি আতঙ্কে চিৎকার করে বলে উঠলেন, উফ, বাদ দাও তো ওসব, আমি আর এই আজেবাজে কথা সহ্য করতে পারছি না। দৃশ্যের পট পরিবর্তন হয়। আমরা এখন চলে এসেছি হেবেই পেং ক্ল্যানে। সেখানে দেখা যায় বিশাল শক্তিশালী এক ব্যক্তি, নাম তার দোগিউক পেং, যিনি এই ক্ল্যানের অবসরপ্রাপ্ত নেতা। তিনি রাগে ফেটে পড়ে হাতের কাছে থাকা জিনিসপত্র ছুঁড়ে মারছেন আর চিৎকার করছেন, কি বললে? ইয়োনহো উই? তুমি কি সত্যিই ইয়োনহো উইয়ের নাম বললে? তার চেহারায় চরম বিরক্তি এবং রাগ। সে রাগে কাঁপতে কাঁপতে বলছে, কি কুফারে বাবা, আমার কপালটাই খারাপ। এই যাযাবর লোকটার মুখ থেকে শেষ পর্যন্ত এই নামটা শুনতে হলো। বেচারা ইতিহাসবিদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে শুধু ভাবছেন, কি? আসলে আমরা যার কথা বলছি সেই ইয়োনহো উই ছিলেন দ্য রেডিয়েন্ট সভারেন বা এক উজ্জ্বল সম্রাট, যার বীরত্বের কাহিনী ক্রনিকলস অফ দ্য লেজি সভারেনে লিপিবদ্ধ আছে। তিনি ছিলেন এক কিংবদন্তি পুরুষ, যিনি বিশৃঙ্খলার যুগের অবসান ঘটিয়েছিলেন। সারা দেশে তার পরিচিতি ছিল একজন মহৎ, পরোপকারী এবং বীর যোদ্ধা হিসেবে। কেউ কেউ তো তাকে সর্বকালের শ্রেষ্ঠ মানুষ বা শ্রেষ্ঠ বীর হিসেবেও মান্য করেন। কিন্তু আমাদের এই ইতিহাসবিদের মনে এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি তিনি এতই মহান হন, তাহলে কেন কেউ আমাকে তার ব্যক্তিগত জীবন নিয়ে কিছু বলতে চাইছে না? একজন ইতিহাসবিদ হিসেবে সত্য উদ্ঘাটন করা এবং ইতিহাসের লুকানো দিকগুলো লিপিবদ্ধ করা তার দায়িত্ব। অবশেষে তিনি মনে মনে ভাবছেন, আজ হয়তো জানা যাবে কেন সবাই ইয়োনহো উইয়ের নাম শুনলে এমন অদ্ভুত আচরণ করে। পরের দৃশ্যে আমরা দেখি এক হাসিখুশি বৃদ্ধকে, যিনি ভিক্ষুক সম্প্রদায়ের বা বেগার্স সেক্টের অবসরপ্রাপ্ত নেতা। নাম তার এনলাইটেন্ড বেগার অফ লাইট। তিনি হো হো করে হাসছেন আর ইতিহাসবিদকে বলছেন, আহ হা হা হা, তার মানে তোমাকে শাওলিন মন্দির আর হোবেই পেং ক্ল্যান থেকেও তাড়িয়ে দেওয়া হয়েছে? ইতিহাসবিদ কিছুটা হতাশ হয়ে মাথা নিচু করে স্বীকার করলেন, হ্যাঁ, আমি আরও অনেক জায়গায় গিয়েছিলাম, কিন্তু সব জায়গার মানুষের প্রতিক্রিয়া একই। তার কথা শুনে বৃদ্ধ ভিক্ষুক নেতা এক রহস্যময় হাসি দিয়ে বলতে শুরু করলেন, হবে নাই বা কেন? যখনই তুমি রেডিয়েন্ট সাভারিনের প্রসঙ্গ তুলবে, এমন হওয়াটাই তো স্বাভাবিক। ভিক্ষুক নেতার এই কথা শুনে ইতিহাসবিদ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। ভিক্ষুকের সেই অভিজ্ঞ নেতা রহস্যময় হাসি দিয়ে বলতে শুরু করলেন, ইয়োনহো উইর মতো মানুষকে বর্ণনা করার জন্য খুব সহজ একটা শব্দ আছে। এরপর আমরা ফিরে যাই আজ থেকে 100 বছর আগের অতীতে, গুয়াংডং উই ক্ল্যানের বাড়িতে। আসলে এই লোকটা ছিল আস্ত একটা কুঁড়ে বা অকর্মার্থারী। সেখানে আমরা দেখতে পাই 12 বছর বয়সী ছোট ইয়োনহো উইকে। সে আয়েশ করে মাটিতে গড়াগড়ি খাচ্ছে আর পা নাচাচ্ছে। তার মনে এক বিশাল স্বপ্ন, সে হবে এই দুনিয়ার সবচেয়ে শক্তিশালী মার্শাল আর্টিস্ট। জন্ম থেকেই সে যোদ্ধা পরিবারের সন্তান, তাই বীরত্বের নীতি আর মার্শাল আর্টের নিয়মকানুন তার রক্তে মিশে আছে। ইয়োনহো জানত তার এই আকাশ ছোঁয়া স্বপ্ন সত্যি করার সবচেয়ে দ্রুত পথ কী, আর সেই পথটি হল অবিরাম পরিশ্রম বা কঠোর সাধনা। সে নিজেও বেশ ভাব নিয়ে ভাবত, হ্যাঁ, প্রতিভা আর দক্ষতা দিয়ে কিছুই হবে না যদি না কঠোর পরিশ্রম করা হয়। পরিশ্রম ছাড়া জীবনে কিছুই অর্জন করা সম্ভব নয়। কিন্তু এই বিশাল উচ্চাকাঙ্ক্ষী আর দৃঢ় প্রতিজ্ঞ ছেলেটির একটা ছোট্ট সমস্যা ছিল। সমস্যাটা শুনতে খুব সাধারণ মনে হলেও ইয়োনহোর জন্য এটা ছিল পাহাড় সমবাধা। সহজ কথায় বলতে গেলে, কোনো কাজ শুরু করার জন্য দিনের সময়টা তার কাছে সবসময় খুব দেরি মনে হতো। তার কাছে মনে হতো, দিন তো শেষই হয়ে এলো, এখন আর নতুন করে কি শুরু করব? এই আলস্যির কারণেই মূলত তার বীর হওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল তার নিজের স্বভাব।
ইয়োনহো উই বিছানায় এপাশোপাশ করছে আর নিজের মনেই আক্ষেপ করে বলছে, আহারে, আজকের দিনটাতেই তো আমার বিশ্বের শ্রেষ্ঠ মার্শাল আর্টিস্ট হওয়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল, কিন্তু পরক্ষণেই সে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। সে হাই তুলতে তুলতে ভাবছে, যাই হোক, আজ বরং এক ঘুম দিয়ে দিই, কাল থেকে একদম পাক্কা শুরু করব। ঠিক তখনই ভারী পায়ের আওয়াজ পাওয়া গেল, ধূপ ধূপ ধূপ। ঘরে ঢুকেই একজন রাগী গলায় চিৎকার করে উঠলেন, এই ছেলে, ওঠ, তোকে বলেছি না উঠে দাঁড়াতে। ইয়োনহো চোখ পিটপিট করে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং গুয়াংডং উই ক্ল্যানের প্রধান এবং দ্য রাইচাস সোর্ড নামে পরিচিত তার বাবা জোংহান উই। জোংহান উই বেশ কড়া গলায় ছেলেকে জিজ্ঞেস করলেন, তুই কি জানিস সূর্য এখন ডুবছে? ইয়োনহো খুব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ বাবা, আমি দেখেছি। বাবা আরও রেগে গিয়ে বললেন, তার মানে তুই দেখেছিস তবুও তুই এখনও বিছানায় পড়ে আছিস? ছেলের উত্তর যেন আরও অদ্ভুত, তা তো থাকবই, কারণ সূর্য যে ডুবছে। জোংহান উই এবার ছেলের দিকে তেড়ে এসে বললেন, তোর কি কোনো ধারণা আছে তুই কতদিন ধরে এই ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছিস? ইয়োনহো একটু মাথা চুলকে ভাবার ভান করে বলল, হবে হয়তো 2 বা 3 দিন, মানে আমার মনে হয় 2 দিন হয়েছে। বাবার মেজাজ এবার সপ্তমে চড়ে গেল। তিনি চিৎকার করে বলে উঠলেন, আজ 4 দিন হলো রে অলসের ধাড়ি, তুই টানা 4টে দিন এই ঘরের মধ্যে কম্বল মুড়ি দিয়ে শুধু গড়াগড়ি খাচ্ছিস। এত ঘুমানোর পর কি তোর পিঠে ব্যথা করে না? তিনি বিরক্ত হয়ে আরও বললেন, আরে একটা ভাল্লুকও তো মাঝে মাঝে গা ঝাড়া দেওয়ার জন্য বা পিঠের ঘাম শুকোনোর জন্য ঘুম থেকে ওঠে, আর তুই তো তার চেয়েও অধম। বাবার বকুনি খেয়ে ইয়োনহো একদমই ঘাবড়ালো না, উল্টো দাঁত বের করে হেসেই দিল। সে বেশ মজা করে বলল, ঠিক ধরেছেন বাবা, সেই কারণেই তো আমি কয়েকবার ঘুম থেকে উঠে পিঠ বদলানোর জন্য এপাশোপাশ করেছি। ছেলের এমন অদ্ভুত যুক্তি শুনে বাবা রাগে গড়গড় করতে শুরু করলেন। তখনই ইয়োনহো মুখটা কাঁচুমাচু করে বোঝানোর চেষ্টা করল, আসলে আমি মার্শাল আর্ট প্র্যাকটিস করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কি করব বলুন, যখনই ঘুম থেকে উঠলাম দেখি সূর্য ডুবে যাচ্ছে, আর নিয়ম হলো সূর্য ডুবলে সবার ঘুমানোর প্রস্তুতি নেওয়া উচিত, তাই ভাবলাম কাল খুব সকালে উঠে একদম কড়া ট্রেনিং শুরু করে দেব। ছেলের মুখে এমন তর্পানো উত্তর শুনে বাবা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন, হতভাগা ছেলে, আজ তোর এই অলসতা আমি চিরতরে শেষ করে দেব। এরপর শুরু হলো ধস্তাধস্তি। জোংহান উই ছেলেকে বিছানা থেকে আছাড় মেরে নিচে ফেলে দিলেন। তিনি ঠিক করলেন আজ ছেলের শুধু অলসতাই নয়, তার এই মেজাজও তিনি ঠিক করবেন। গুয়াংডং উই ক্ল্যানের বাড়ি থেকে চিৎকার আর আসবাবপত্র ভাঙার আওয়াজ আসতে লাগলো। এইভাবে ইয়োনহোর আরও একটা দিন শেষ হয়ে এলো। পরের দৃশ্যে আমরা দেখি উই ক্ল্যানের অফিসের ভেতর জোংহান উই বিষণ্ণ মনে বসে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছেন ক্ল্যানের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জো বাং। জো বাং করুণ সুরে জিজ্ঞেস করলেন, কর্তা, মাস্টার ইয়োনহো কি আপনাকে আবারও ঝামেলায় ফেললে? জোংহান উই একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উফ, আর বলো না, সে ছাড়া আর কেউ আমাকে এত মাথা ব্যথা দেয় না। জো বাং তাকে সান্ত্বনা দিয়ে বললেন, আশা করি সে দ্রুতই ঠিক হয়ে যাবে। কিন্তু জোংহান উই নিজেকেই দোষ দিতে শুরু করলেন। তিনি বিড়বিড় করে বললেন, সবই আমার দোষ। জানা যায় ইয়োনহোর বয়স যখন মাত্র 2 বছর, তখনই জোংহান উই মার্শাল আর্টের এক দীর্ঘ যাত্রায় পরিবার ছেড়ে চলে যান। তিনি ভেবেছিলেন এই সফর বড়জোর 2 বছর সময় নেবে, কিন্তু তার সেই ভুল সিদ্ধান্তে হয়তো ছোট ছেলেটি বড় হওয়ার সময় বাবাকে পাশে পায়নি, যার প্রভাব এখন তার চোখের সামনে। জোংহান উইয়ের সেই 2 বছরের সফর কেন 8 বছর দীর্ঘ হলো, তার পেছনে ছিল একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। দীর্ঘ 8 বছর পর যখন তিনি অবশেষে ঘরে ফিরলেন, তখন তিনি রাইচাস সোর্ড বা ন্যায়পরায়ণ তলোয়ারধারী হিসেবে এক সম্মানজনক উপাধি অর্জন করেছেন ঠিকই, কিন্তু বিনিময়ে হারিয়েছেন তার চেয়েও অনেক বেশি কিছু। তিনি দেখলেন তার সেই শান্তশিষ্ট নম্র স্ত্রী এখন এক ভয়ঙ্কর বাঘিনীর মতো রাগী হয়ে উঠেছেন, আর তার সেই আদরের ছোট ছেলে ইয়োনহো উই, সে হয়ে উঠেছে এক চরম অলস আর কুড়ে, যাকে চোখে দেখাই এখন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। হতাশায় যখন জোংহান উই দীর্ঘশ্বাস ফেলছেন, তখন জো বাং তাকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করবেন না কর্তা, সব কিছুরই একটা উপায় আছে। জোংহান উই অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কেমন উপায়? জো বাং রহস্যময় হাসি দিয়ে মনে করিয়ে দিলেন, আপনি কি ভুলে গেছেন সে খুব শীঘ্রই বাড়ি ফিরছে? এক মুহূর্তের জন্য জোংহান উই থমকে গেলেন, তারপর তার চোখ উজ্জ্বল হয়ে উঠল। তিনি বলে উঠলেন, আরে ঠিক তো, একাডেমিতে 3 বছর কাটিয়ে সে অবশেষে বাড়ি ফিরছে। তিনি স্বস্তির হাসি হেসে বললেন, সে নিশ্চয়ই জানবে এখন কি করতে হবে, কারণ সেই একমাত্র ব্যক্তি যাকে ইয়োনহো জমের মতো ভয় পায়। ঠিক সেই মুহূর্তে নিজের ঘরে শুয়ে থাকা ইয়োনহো যেন দেওয়ালের ওপাশ থেকেই অশুভ কিছুর আভাস পেল। ঠিক সেই মুহূর্তে নিজের ঘরে শুয়ে থাকা ইয়োনহো উই হঠাৎ ভয়ে শিউরে উঠল। সে অবাক হয়ে ভাবছে, কি ব্যাপার, হঠাৎ করে আমার শরীরে এমন প্রাপণী দিচ্ছে কেন? মনে হচ্ছে খুব অশুভ কিছু ঘটতে চলেছে। ইয়োনহোর সেই ভয়ের কারণ শেষ পর্যন্ত সামনে এলো। সানহো উই বাড়ি ফিরেছে। সে গুয়াংডং উই ক্ল্যানের বড় ছেলে এবং ইয়োনহোর বড় ভাই। ঘরে ঢুকেই বিছানায় পড়ে থাকা ইয়োনহোকে দেখে সানহো গম্ভীর গলায় প্রশ্ন করল, সানহো, তুই ঠিক কতক্ষণ ধরে ঘুমাচ্ছিস? ইয়োনহো তো ভয়ে তোতলামি শুরু করে দিয়েছে। তুমি কখন ফিরলে? কিন্তু সানহো ছাড়ার পাত্র নয়। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আবার জিজ্ঞেস করল, আমি তোকে একটা প্রশ্ন করেছি।
বিপদে পড়ে ইয়োনহো এবার মিথ্যার আশ্রয় নিতে শুরু করল। সে হাত পা নেড়ে বলতে লাগলো, সানহো, তুমি যা দেখছো আসলে তা নয়, আমি সত্যি বলছি। আজ খুব ভোরে উঠে আমি অনেক ট্রেনিং করেছি। সেই কঠিন ট্রেনিং করে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলেই একটু ঘুমিয়ে নিয়েছি। প্লিজ আমার কথা বিশ্বাস করো। মনে মনে সে ভাবছে, সর্বনাশ, লোকটা কখন ফিরল? সানহো এক মুহূর্ত ভেবে একটু বাঁকা হেসে বলল, ও, তার মানে তুই ট্রেনিং করছিলি? ইয়োনহো বাঁচার আশায় জোরে জোরে মাথা নেড়ে সাঁয় দিল, হ্যাঁ, একদম। তখনই সানহো তাকে এক কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে ঘরের একটি মোমবাতি দেখিয়ে বলল, ঠিক আছে, তাহলে তোর প্র্যাকটিস করা সেই মুভটা ব্যবহার করে এই মোমবাতিটাকে ঠিক মাঝখান থেকে দুভাগ করে দেখা। ইয়োনহোর তো আকাশ থেকে পড়ার অবস্থা। কি? সানহো অবিচল গলায় বলল, এই 3 বছরে তুই কতটা উন্নতি করেছিস সেটা আমি দেখতে চাই। কি হলো, শুধু দাঁড়িয়ে থাকবি নাকি শুরু করবি? ইয়োনহো এবার আমতা আমতা করে অজুহাত দিতে শুরু করলো। মানে, ঘরের ভেতরে তলোয়ার চালানো তো ঠিক না, এটা বেশ বিপজ্জনক। কিন্তু সানহো দম্বার পাত্র নয়। সে সাফ জানিয়ে দিল, যা হবে তার দায়ভার আমার, তুই তোর রণকৌশল দেখানো শুরু কর। ইয়োনহো হঠাৎ বেশ সিরিয়াস হওয়ার ভান করল। সে তার তলোয়ার দিয়ে বাতাসে একটা জোরদার ঘাই মারল, ফুইপ। এরপর খুব জোরে একটা পা ফেলে তলোয়ার দিয়ে সপাটে আঘাত করার ভঙ্গি করল, স্ল্যাশ। সে তার মুভটার নাম দিল হেভেন বাউন্ড ড্র্যাগন স্ট্রাইক, বা স্বর্গের ড্র্যাগন আঘাত। বাতাসে তলোয়ারটা শোঁ শোঁ করে ঘুরে এলো, যেন এক্ষুনি বড় কিছু ঘটে যাবে। সুইশ! চারদিকে একটা অদ্ভুত আভা ছড়িয়ে পড়ল। কিন্তু এত কিছু করার পরেও ইয়োনহো বুঝতে পারল তার এই লোক দেখানো কৌশল বড় ভাইয়ের চোখে ধুলো দেওয়ার জন্য যথেষ্ট নয়। তলোয়ার চালিয়েই সে ভয়ে কুঁকড়ে গেল এবং মনে মনে বলে উঠল, গেল রে, আমি এবার বড়সড় বিপদে পড়ে গেলাম। ইয়োনহোর ব্যর্থ প্রচেষ্টা দেখে সানহো ভীষণ বিরক্ত হল। সে হতাশ হয়ে বলল, 3টি বছর কেটে গেল। এই দীর্ঘ সময় একটা তলোয়ার চালনার সম্পূর্ণ নতুন কৌশল শেখার জন্য বা নিজের দক্ষতাকে অনেক উন্নত করার জন্য যথেষ্ট ছিল। সে বড় ভাইয়ের মতো শাসন করে ইয়োনহোকে বলল, কিন্তু তুই যেভাবেই হোক 3 বছর আগে যেমন ছিলি এখন তার চেয়েও খারাপ হয়ে গেছিস। বড় ভাইয়ের এই কঠিন তিরস্কার ইয়োনহোর একদম সহ্য হচ্ছে না। সে মনে মনে ভাবছে, উফ, আমার তো শরীর খারাপ লাগছে। এই ঘটনার পর নির্ঘাত আমার বদহজম হয়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখি বড় ছেলে সানহো তার বাবা জংহান উইয়ের সাথে কথা বলছেন। বাবা জংহান পরম স্নেহে জিজ্ঞেস করলেন, একাডেমি তোমার কেমন লাগছে, সব ঠিকঠাক তো? সানহো শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ বাবা, সব কিছু ঠিক আছে। বাবা আবারও জানতে চাইলেন সেখানে তার কোনো সমস্যা হচ্ছে কিনা। সানহো বেশ পরিপক্কতার সাথে উত্তর দিল, কষ্ট না থাকলে তো সেটাকে প্রকৃত প্রশিক্ষণ বলা যায় না। এগুলো কেবলই কিছু চ্যালেঞ্জ যা আমাকে জয় করতে শিখতে হবে। ছেলের মুখে এমন বুদ্ধিদীপ্ত কথা শুনে জংহান মুগ্ধ হলেন। তিনি মাথা নেড়ে সাই দিয়ে বললেন, কতটা বড় হয়ে গেছো তুমি। আমি যখন বাড়িতে ছিলাম না তখন নিশ্চয়ই তোমাকে অনেক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে। সানহো বিনীতভাবে জানালো যে তার কষ্ট বাবার সেই দীর্ঘ সফরের কষ্টের তুলনায় কিছুই নয়। সন্তুষ্ট হয়ে বাবা জিজ্ঞেস করলেন, খুব ভালো, তোমার জন্য কি আমি কিছু করতে পারি? সানহো গম্ভীর হয়ে বলল, আসলে বাবা, হ্যাঁ, একটি বিষয় আছে। যখন জংহান জানতে চাইলেন বিষয়টি কি, সানহো সরাসরি বলল, বিষয়টি ইয়োনহোকে নিয়ে। বড় ভাই সানহোর হঠাৎ গম্ভীর হয়ে ইয়োনহোর নাম নেওয়ায় বাবা জংহান কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়োনহোর ব্যাপারে কি হয়েছে? নিজের ঘরে থাকা ইয়োনহো যেন দেওয়ালের ওপার থেকেই অশুভ কিছুর আভাস পেল। সে মনে মনে ভয়ে কুঁকড়ে গিয়ে ভাবল, আমি আবার কি করলাম? সানহো সোজা বাবার চোখের দিকে তাকিয়ে নিজের প্রস্তাবটি দিল, আমি ইয়োনহোকে আমার সাথে একাডেমিতে নিয়ে যেতে চাই। এই একটি সিদ্ধান্তই যেন সব কিছু ওলটকালট করে দিল। আর ঠিক এভাবেই শুরু হয়েছিল সেই ঘটনা প্রবাহ যার কারণে আজ ভ্যানারেবল মুসান বা ডোগিউক পেংজার মতো বড় বড় যোদ্ধারা ইয়োনহো উইয়ের নাম শুনলেই রাগে দাঁত কিড়মিড় করেন। সেই সময় দাঁড়িয়ে কেউ কল্পনাও করতে পারেননি যে বিছানায় গড়াগড়ি করা এই চরম অলস ছেলেটি একদিন বিশ্ব সেরা মার্শাল আর্ট মাস্টার হয়ে উঠবে। সে এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে তার ভয়ে পুরো পৃথিবী থরথর করে কাঁপবে। গল্পের শেষে আমরা দেখি একাডেমির সেই কঠিন প্রশিক্ষণের চাপে ইয়োনহো তার বড় ভাইয়ের পেছনে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠেছে। সে করুণ সুরে কাকুতি মিনতি করে বলছে, সানহো, দয়া করে আমরা কি একটু বিরতি নিতে পারি? কিন্তু ইয়োনহোর এই অলস জীবনের অবসান আর বীরত্বের শুরুটা ঠিক এমনই নাটকীয় ছিল। Welcome to my SR Manga Translator.
বড় ভাই সানহোর সেই অমোঘ সিদ্ধান্তের পর অলস ইয়নহো উই এক প্রকার বাধ্য হয়েই মার্শাল একাডেমির উদ্দেশ্যে রওনা হলো। তার এই হঠাৎ চলে যাওয়াতে উই পরিবারের সবার মন একটু খারাপ। সবচেয়ে বেশি কান্নাকাটি করছে ইয়নহোর ছোট বোন উই সুরিয়ন। সে হাউমাউ করে কেঁদে বলছে, ওয়াহ দাদামণি, তুমি যেও না। কিন্তু অন্যদিকে ইয়নহোর বাবা জংহ্যান উইয়ের মুখে যেন স্বস্তির হাসি। তিনি বেশ উৎফুল্ল মনেই ছেলেকে বিদায় দিচ্ছেন আর বলছেন, ঠিকমতো নিজের যত্ন নিস আর একদম আসল মানুষের মতো তৈরি হয়ে ফিরে আসিস। পরিবারের কেউ কিন্তু তাকে আটকানোর বিন্দুমাত্র চেষ্টা করল না। ইয়নহো ঘোড়ার পিঠে চড়ে হাত নাড়তে নাড়তে সবাইকে বিদায় জানাচ্ছে। বিদায় সবাইকে, কেঁদো না কেউ, আমি আবার ফিরে আসব। সে হাসমুখে বিদায় নিলেও তার ভাই সানহো কিন্তু এখনও গম্ভীর। সে বিরক্ত হয়ে ইয়নহোকে ধমক দিয়ে বলল, হাসা বন্ধ করত। ব্যাস, এভাবেই শুরু হলো এক অলস রাজপুত্রের বীর হয়ে ওঠার প্রথম যাত্রা। তাদের যাত্রাপথটি বেশ নির্বিঘ্নেই কাটছিল। ঘোড়ার খুঁড়ের আওয়াজ শোনা যাচ্ছে। বড় ভাই সানহো উইয়ের জন্য এই যাত্রাটি বেশ সহজ ও স্বাভাবিক হলেও আমাদের আলসে ইয়নহোর জন্য এটি যেন এক অন্তহীন যন্ত্রণার নাম। ঘোড়ার পিঠে বসতে বসতে ক্লান্ত ইয়নহো ব্যথায় কুকড়ে গিয়ে করুণ সুরে জিজ্ঞেস করল, আমরা কি এখনো পৌঁছাইনি? আর কতক্ষণ লাগবে? সানহো খুব নির্লিপ্তভাবে উত্তর দিল, এখনো 10 দিন বাকি আছে। ইয়নহো তো আকাশ থেকে পড়ল। সে চিৎকার করে বলে উঠল, 10 দিন? তার এই অবাক হওয়া দেখে সানহো একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যদি তুই ঘোড়ায় চড়া জানতি তবে আমরা 5 দিনেই পৌঁছে যেতাম। ইয়নহো রেগে গিয়ে নিজের সাফাই গাইল, আমি তো তোমাকে আগেই বলেছি যে আমি আগে কখনো ঘোড়ায় চড়িনি। সানহো শান্ত গলায় বলল, আরে আমি তো তোকে দোষ দিচ্ছি না। কিন্তু ইয়নহো মানতে নারাজ। সে মুখটা ভার করে বলল, অবশ্যই তুমি আমাকেই দোষ দিচ্ছ। সানহো আবারও তার স্বভাবসুলভ গাম্ভীর্য নিয়ে বলল, আমি তো শুধু তোর প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। পাহাড়ের খাড়া রাস্তা দিয়ে চলতে চলতে ইয়নহোর অবস্থা একদম কাহিল। সে ঘোড়ার পিঠ থেকে করুণ স্বরে চিৎকার করে বড় ভাইকে বলছে, ভাইয়া এবার একটু থামো, চলো একটু জিরিয়ে নিই। তার ক্লান্তির যেন শেষ নেই। সে ঘ্যান ঘ্যান করে বলতে লাগলো, তুমি কি দেখছো এই পাহাড়টা কত পা খাড়া? আমি ভীষণ হাঁপিয়ে উঠেছি। আমার তো মনে হচ্ছে টানা ঘোড়ায় চড়তে চড়তে আমার পিঠ আর কোমর ফেটে যাবে। ঠিক তখনই ইয়নহোর চোখ গেল রাস্তার একপাশে। সে উত্তেজিত হয়ে সানহোকে দেখিয়ে বলল, ওই দেখো, ওখানে আরও কিছু মানুষ বিশ্রাম নিচ্ছে, চলো আমরাও ওদের মতো একটু বসি। কিন্তু সানহো কোনো কথা না বলে হঠাৎ ঘোড়া থামিয়ে দিল। তার চোখে মুখে এক অদ্ভুত সতর্কতা। সে ঘোড়া থেকে নেমে ধীর পায়ে একপাশে এগিয়ে যেতে লাগল। ইয়নহো অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো, তুমি কোথায় যাচ্ছ? হঠাৎ স্তব্ধতা ভেঙে চারদিক থেকে তীরের মতো শা শব্দ ভেসে আসতে লাগল। ইয়নহো কিছু বুঝে ওঠার আগেই দেখল পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে গেছে। সে আতঙ্কে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। কি হচ্ছে এসব? সানহো অত্যন্ত গম্ভীর এবং বিমর্ষ গলায় উত্তর দিল, আমরা অনেক দেরি করে ফেলেছি, এরা সবাই মারা গেছে। তার কথা শুনে ইয়নহোর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আর্তনাদ করে বলে উঠল, কি, সবাই মারা গেছে মানে? সানহো মাটিতে পড়ে থাকা একটি লাশের দিকে ইশারা করে বলল, এই দেখো। সে লাশের শরীরে একটি বিশেষ চিহ্ন পরীক্ষা করে দেখল। এরপর সে অত্যন্ত গম্ভীর স্বরে বলল, এটি একটি বিশেষ কৌশল যার নাম ফ্লাওয়ার ইন্ডালজিং পাম। ইয়নহো এমন অদ্ভুত নাম শুনে অবাক হয়ে তোতলাতে শুরু করল। ফ্লাওয়ার ইন্ডালজিং পাম মানে ফুলে আসক্ত হাতের তালু? সানহো তখন এই ভয়ঙ্কর কৌশলের ইতিহাস ব্যাখ্যা করতে শুরু করল। সে জানালো, আগে এর নাম ছিল ক্রিমসন ফ্লাওয়ার পাম, কিন্তু সেও জুয়াক নামের এক পাপিষ্ঠ ব্যক্তি এই কৌশল ব্যবহার করে অসংখ্য নারকীয় অপরাধ আর কুকর্ম করেছিল। তারপর থেকেই কুখ্যাত এই কৌশলের নাম হয়ে যায় ফ্লাওয়ার ইন্ডালজিং পাম। চারদিকে নিস্তব্ধতা আর লাশের সারি দেখে বোঝা যাচ্ছে এই শান্ত বনভূমিতে এক ভয়ঙ্কর খুনি তার চিহ্ন রেখে গেছে। বড় ভাই সানহোর মুখে খুনি সেও জুয়াকের কুকীর্তির কথা শুনে ইয়নহোর আত্মারাম খাঁচা হওয়ার জোগাড় হলো। সে তোতলাতে তোতলাতে অস্ফুট স্বরে বলল, দাঁড়াও দাঁড়াও,
তুমি বলতে চাইছো সেই পাপিষ্ঠ লোকটা এই আশেপাশেই কোথাও আছে? সানহো গভীর চিন্তায় মগ্ন। সে চারপাশটা পর্যবেক্ষণ করে গম্ভীর গলায় বলল, ওই শয়তানটা মূলত পাহাড়ে চড়া অসহায় নারীদের টার্গেট করে। এই লাশগুলো দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সে কোনো এক নারীকে অপহরণ করার পথে এদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। তার মানে এই বনের মধ্যেই কোথাও একজন নারী এখন চরম বিপদের মুখে জীবনমরণ লড়াই করছে। পরিস্থিতি বেগতিক দেখে সানহো এক মুহূর্ত সময় নষ্ট না করার সিদ্ধান্ত নিল। সে ইয়নহোকে কড়া গলায় আদেশ দিল, আমি আসছি, তুই এখানেই থাকবি, একদম নড়বি না। কথাটি শেষ করেই সানহো বিদ্যুতের গতিতে বনের গহীনে মিলিয়ে গেল। ইয়নহো তো একা বনের মাঝখানে লাশগুলোর সাথে আটকা পড়ে একদম ভ্যাবাচাকা খেয়ে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, আরে তুমি কি আমাকে এই পচা লাশগুলোর সাথে একা রেখে চলে যাচ্ছ? তার চোখে মুখে এখন রাজ্যির ভয়, আর একা একা এই বনের বিভীষিকার মধ্যে পড়ে সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। বড় ভাই সানহো চোখের পলকে বনের গভীরে অদৃশ্য হয়ে যাওয়ার পর ইয়নহো এখন একদম একা। সে অসহায়ভাবে চিৎকার করে ডাকছে, হেই, তুমি কি আসলেই চলে গেলে? কিন্তু চারপাশে বাতাসের শোঁশো শব্দ ছাড়া আর কোনো উত্তর নেই। বনের গা ছমছমে নিস্তব্ধতার মাঝে ইয়নহো আর তার ঘোড়াটি ছাড়া আর কেউ বেঁচে নেই। রাতের বনের অদ্ভুত সব আওয়াজ আর ঝিঝি পোকার ডাক ইয়নহোর ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছে। সে চারপাশে পড়ে থাকা লাশগুলোর দিকে তাকিয়ে আতঙ্কে কুকড়ে গিয়ে বিড়বিড় করে বলছে, গেল রে, এবার আমি একদম শেষ। তার মনে হচ্ছে এই নির্জন বনের অন্ধকারে যে কোনো সময় সেই ভয়ঙ্কর খুনি তার সামনে হাজির হতে পারে। আলসেমি করে দিন কাটানো ইয়নহো এখন আক্ষরিক অর্থেই এক নরক যন্ত্রণার মধ্যে পড়ে গেছে। বৃষ্টির তোড় আর বনের হিংস্র পশুর গর্জনের মাঝে ইয়নহো এখন ভীষণ একা আর অসহায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে নিজের মনেই আক্ষেপ করছে, আমি তো সত্যি এবার বিপদে পড়ে গেলাম, আমার কপালটাই খারাপ, শেষ পর্যন্ত কি আমার ভাগ্যে এই ছিল? কিন্তু ভয়ের মাঝেও ইয়নহোর মানবিক সত্তা জেগে উঠল। সে চারপাশে ছড়িয়ে ছিটে থাকা লাশগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ধুর ছাই। সে বুঝতে পারছে এদের এভাবে বনের মাঝখানে ফেলে রেখে যাওয়া ঠিক হবে না, কারণ সে যদি এদের এখানে ফেলে যায় তবে বনের বাঘ এসে এদের সাবার করে দেবে। সে লাশগুলোকে কবর দেওয়ার কথা ভাবল ঠিকই, কিন্তু মুষলধারে বৃষ্টির কারণে সেটাও এখন অসম্ভব। ইয়নহো হাঁপাতে হাঁপাতে আর ঘামতে ঘামতে অসাধ্য সাধনের চেষ্টা করছে। অলস ইয়নহোকে আজ পরিস্থিতির চাপে পড়ে রীতিমতো হাড় ভাঙা খাপনি খাটতে হচ্ছে। ঘোড়া সামলানো থেকে শুরু করে লাশগুলোর একটা গতি করা, সব মিলিয়ে সে এখন জীবন মরণ লড়াইয়ে ব্যস্ত। বৃষ্টির তোড়ে ভিজে একসা হয়ে ইয়নহো এখন হুন্নে হয়ে আশ্রয়ের সন্ধান করছে। সে যন্ত্রণায় কুকড়ে গিয়ে বিড়বিড় করছে, আশ্রয়, আমাকে একটা মাথা গোজা ঠাঁই খুঁজে পেতেই হবে। কিন্তু তার এই মহা বিপদে নিজের ঘোড়াটিও যেন তার ওপর খেপেছে। ঘোড়াটি অদ্ভুত সব শব্দ করে অবাধ্যতা শুরু করল, প্রিয়ার প্রিয়ার। ইয়নহো ঘোড়াটিকে শান্ত করার আপ্রাণ চেষ্টা করছে আর চিৎকার করে বলছে, কেন কেন এমন করছিস? সে ঘোড়াটির ওপর রীতিমতো বিরক্ত হয়ে গর্জে উঠল, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? চল বলছি। কিন্তু সব চেষ্টা বিফলে গেল যখন হঠাৎ এক বিকট শব্দে সব কিছু ওলটপালট হয়ে গেল। ঘোড়াটি হয়তো বনের গভীরে কোনো এক ভয়ঙ্কর বিপদের গন্ধ পেয়েছে, যা ইয়নহোর কল্পনারও বাইরে। আশ্রয়ের খোঁজে হুন্নে হয়ে ছোটার সময় পরিস্থিতি ইয়নহোর জন্য আরও ভয়াবহ হয়ে উঠল। ঘোড়াটি একদমই তার কথা শুনছিল না, উল্টো সে অবাধ্য হয়ে লাথি ছুটতে শুরু করল, পাড়ক পাক। ইয়নহো কিছু বুঝে ওঠার আগেই ঘোড়ার লাথিতে ছিটকি গিয়ে পড়ল ঝোপের আড়ালে। সেখানে বিচ্ছিরিভাবে আছাড় খেয়ে তার হাড়গোড় ভাঙার অবস্থা। কোয়াজিক! যন্ত্রণায় চিৎকার করে সে বলে উঠল, উফ, আমার পিঠটা বোধহয় শেষ হয়ে গেল। নিজের এই করুণ অবস্থার জন্য সে তার ঘোড়াটিকে গালি দিয়ে বলছে, অভিশপ্ত ঘোড়া কোথাকার। কিন্তু সেই যন্ত্রণার মাঝেই হঠাৎ ইয়নহোর চোখ ছানা বড়া হয়ে গেল। সে ঝোপের আড়ালে এমন কিছু একটা দেখতে পেল যা সে কল্পনাও করেনি। তার মুখ দিয়ে শুধু একটি শব্দই বেরোল, কি এটা? যন্ত্রণার মাঝেও সে হঠাৎ সামনে একটা গুহা দেখতে পেল। বৃষ্টির হাত থেকে বাঁচার মতো একটা আশ্রয় খুঁজে পেয়ে সে বেশ খুশি হয়ে বলে উঠল, গুহা, দারুণ তো! বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা আশ্রয় অন্তত পাওয়া গেল। কিন্তু বিপদ যেন তার পিছুই ছাড়ছে না। তার সেই অবাধ্য ঘোড়া আর মৃতদেহগুলো নিয়ে সে এক চরম বিশৃঙ্খলার মধ্যে পড়েছে। ঘোড়াগুলো অদ্ভুত সব শব্দ করে তাকে আরও বিরক্ত করে তুলছে। ইয়নহো রেগে গিয়ে সেগুলোকে সামলানোর চেষ্টা করছে আর বলছে, এই তোরা একদম চুপ কর।
কিন্তু ঘোড়াগুলোকে বশ করা তো দূরের কথা, সে ওগুলোর গায়ে একটা টোকাও দিতে পারছে না। যন্ত্রণায় কোকিয়ে উঠে ইয়নহো আক্ষেপ করে বলতে লাগলো, উফ, কি এক ঝামেলার মধ্যে পড়লাম। এই কারণেই আমি সবসময় বাড়িতে থাকতে পছন্দ করি। অলস ইয়নহোর জন্য এই বাইরের দুনিয়াটা যেন এক যন্ত্রণার পাহাড় হয়ে দাঁড়িয়েছে। গুহার ভেতর আশ্রয় পাওয়ার পর ইয়নহো কিছুটা শান্ত হলো। সে গুহার বাইরে একটি চিহ্ন রেখে দিয়েছে, যাতে তার বড় ভাই তাকে সহজেই খুঁজে পায়। বাইরে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। সোয়া। এদিকে বনের প্রতিকূল পরিবেশ আর মানসিক চাপে ক্লান্ত ইয়নহো সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে সপাটে গুহার মেঝের ওপর শুয়ে পড়ল। বাল্লাডং। তার সেই চিরচেনা অলস সত্তা আবার ফিরে এলো। সে মনে মনে ভাবল, ধুরি ছাই, আমি এখন জাস্ট ঘুমাবো। ঘুমিয়ে পড়ার আগে একবার তার বড় ভাইয়ের কথা মনে পড়ল। সে মনে মনে প্রার্থনা করল, আশা করি ভাইয়ের কোনো বিপদ হয়নি। তবে পরক্ষণেই নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, না, সে তো অনেক শক্তিশালী, আমি নিশ্চিত সে ঠিকই ফিরে আসবে। কথাটি শেষ করতে না করতেই ইয়নহো গভীর ঘুমে তলিয়ে গেল। বনের বিভীষিকার মাঝে এক অলস রাজপুত্রের নাক ডাকার শব্দে গুহাটি মুখরিত হয়ে উঠল। বাইরে তখনও ভোর হয়েছে, পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, কিন্তু আমাদের অলস ইয়নহো তখনও গভীর ঘুমে তলমান। গুহাটি তার নাক ডাকার শব্দে মুখরিত। বাইরের জগতের কোনো চিন্তাই যেন তার মাথায় নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে গুহার শান্ত পরিবেশে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল। হঠাৎ একটি রহস্যময় উজ্জ্বল আলো বা স্ফুলিঙ্গ বাতাসের মাঝে জ্বলে উঠল। ইয়নহো যখন অঘরে ঘুমাচ্ছে, তখন সেই রহস্যময় শক্তিটি যেন গুহার ভেতরে কোনো কিছু সন্ধান করছে। বাতাসে একটি শোঁ শোঁ শব্দ শোনা গেল। শুঁ। শব্দটির সাথে সাথেই একটি নীলচে আভা বা আত্মা সদৃশ কিছু একটা গুহার মেঝের ওপর ভেসে বেড়াতে শুরু করল। এটি কি কোনো প্রাচীন শক্তি নাকি কোনো অতৃপ্ত আত্মা? ইয়নহো এখনও কিছুই টের পায়নি। সে তার চিরচেনা ঢঙেই ঘুমাচ্ছে। এই রহস্যময় আলোটি কি ইয়নহোর জীবনের মোড় বদলে দেবে? হঠাৎ ইয়নহোর ঘুম ভেঙে গেল, কিন্তু চোখ মেলেই সে এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হল। সে অবাক হয়ে চারপাশটা দেখে বিড়বিড় করে বলল, আমি এখন কোথায় আছি? তার মনে হলো যেন গুহার ভেতর সে শুয়েছিল, এই জায়গার ছাদটা যেন তার চেয়ে একদম আলাদা। বিভ্রান্ত ইয়নহো ভাবল, জায়গাটা দেখতে তো সেই গুহার মতোই লাগছে যেখানে আমি ছিলাম। তবে কি আমি ঘুমের ঘোরে কোনোভাবে গুহার আরও গভীরে গড়িয়ে চলে এসেছি? ঠিক সেই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে এক গম্ভীর এবং অতিপ্রাকৃত কণ্ঠস্বর ভেসে এলো, ভাগ্যাহত মানব। জনমানবহীন গুহার ভেতর এমন অশরীরী আওয়াজ শুনে ইয়নহোর কলিজা শুকিয়ে গেল। সে ভয়ে এক বিশাল চিৎকার দিয়ে লাফিয়ে উঠল, হিয়া! যে অলস ইয়নহো এতক্ষণ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, সে এখন এক অজানা রহস্য আর আতঙ্কের মুখোমুখি। গুহার গভীর অন্ধকারে সেই কণ্ঠস্বর শুনে ইয়নহো ভয়ে আছাড় খেয়ে পড়ল। সে যখন কাঁপতে কাঁপতে নিজেকে সামলানোর চেষ্টা করছে, ঠিক তখনই সেই রহস্যময় কণ্ঠস্বরটি আবার গমগম করে উঠল। সেই উজ্জ্বল আলোকপিণ্ড থেকে শব্দ ভেসে এলো, ভাগ্যের এই লীলাভূমিতে তোমাকে স্বাগতম, আমার রেডিয়েন্স সোর্ডের যোগ্য উত্তরসূরি। ইয়নহো ভয়ে নীল হয়ে গেলেও তার কৌতূহল দমে গেল না। সে তোতলাতে তোতলাতে সেই আলোকপিণ্ডের দিকে ইশারা করে জিজ্ঞেস করল, আপনি কি এই ঝকঝকে জিনিসটার ভেতর থেকেই কথা বলছেন? কণ্ঠস্বরটি খুব ধীরস্থিরভাবে উত্তর দিল, হ্যাঁ, আমি আমার শারীরিক অস্তিত্বের সমস্ত সীমাবদ্ধতা অতিক্রম করেছি। আমি এখন সময় আর মহাকাশের ওপার থেকে তোমার সাথে কথা বলছি। সেই অদৃশ্য সত্তা ইয়নহোকে এক বিশাল প্রস্তাব দিয়ে বসল, আমার এই উত্তরাধিকার গ্রহণ করো এবং সারা পৃথিবী শাসন করো। এত বড় প্রস্তাব শুনেও ইয়নহোর ভয়ে জান যায় অবস্থা। সে ভয়ে চিৎকার করে উঠল, এ তো একটা ভূত! ভাগ্যের কি পরিহাস! যে ছেলেটি সারাদিন আলসেমি করে কাটাতে চাইত, তাকেই এক অশিরোরী আত্মা এখন সারা বিশ্বের অধিপতি হওয়ার আহ্বান জানাচ্ছে। ইয়নহোর ভীতি দেখে সেই অদৃশ্য সত্তা তাকে আশ্বস্ত করে বলল, ভয় পেও না, আমি অনেক আগেই মারা গেছি। এখানে শুধু আমার ইচ্ছা শক্তি অবশিষ্ট রয়েছে। সেই কণ্ঠস্বরটি আরও জানালো যে সে এই সব কিছু প্রস্তুত করে রেখেছে এমন একজনের জন্য যে তার পরে এখানে পৌঁছবে। তাই সে ইয়নহোকে কোনো দ্বিধা ছাড়াই তার এই উত্তরাধিকার গ্রহণ করার আদেশ দিল। ইয়নহো হঠাৎ থেমে গিয়ে গভীর চিন্তায় পড়ে গেল। তার মনে হলো এই পরিস্থিতিটা যেন খুব চেনা চেনা। সে মনে মনে মেলাতে লাগল, জনমানবহীন এক গুহা, আর সেখানে এক বৃদ্ধের অশিরোরী আত্মা বা ইচ্ছাশক্তি। মুহূর্তের মধ্যে ইয়নহোর ভয় কেটে গিয়ে মুখে এক চওড়া হাসি ফুটে উঠল। সে উত্তেজনায় ফেটে পড়ে ভাবল, আরে, এটা তো সেই গল্পের মতো একটা ফেটফুল চান্স বা ভাগ্যের মোড় ঘুরিয়ে দেওয়া সুযোগ। যে ছেলেটি একটু আগে ভূতের ভয়ে কাঁপছিল, সে এখন এই অলৌকিক সুযোগ পেয়ে আনন্দে আত্মহারা। ভাগ্যের এই অদ্ভুত খেলায় ইয়নহো এখন কি করবে?
সেই অদৃশ্য সত্তা তাকে তাড়া দিয়ে বলল, আমাদের হাতে সময় খুব কম, আমার তলোয়ারের উত্তরাধিকার গ্রহণ করো এবং পৃথিবীর নৈতিকতা রক্ষা করো। সত্তাটি ইয়নহোকে তার রেডিয়েন্ট সোর্ড শেখানোর প্রতিশ্রুতি দিল এবং তাকে অবিরাম সাধনা করার নির্দেশ দিল। সে আরও যোগ করল যে ইয়নহোর শরীরে যেহেতু তার রক্ত বইছে, তাই সে যথেষ্ট প্রতিভাবান হবে। সবই ঠিকঠাক চলছিল, কিন্তু গোল বাঁধল যখন সেই আত্মাটি প্রশিক্ষণের সময়সীমা জানালো। সে গম্ভীর গলায় বলল, তুমি যদি এখানে টানা ৩০ বছর কঠোর পরিশ্রম করো, তবে তুমি আমার এই কৌশলগুলো কিছুটা রপ্ত করতে পারবে। ৩০ বছর! ইয়নহো যেন আকাশ থেকে পড়ল, তার হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। যে ছেলেটি একটু মুহূর্তের জন্য পরিশ্রম করতে চায় না, তাকে কিনা ৩০ বছর এখানে সাধনা করতে হবে? সে তৎক্ষণাৎ হাতজোড় করে বলে উঠল, ১ মিনিট দাঁড়ান, আমার মনে হয় এই ভাগ্যটা আমার জন্য নয়। গুহা থেকে পালানোর পথ খুঁজতে খুঁজতে সে সেই আত্মাকে বিদায় দিয়ে বলল, দয়া করে আপনি অন্য কাউকে খুঁজে নিন। ইয়নহোর মুখে ৩০ বছর প্রশিক্ষণের অনীহা আর গুহা ছেড়ে পালানোর কথা শুনে সেই রহস্যময় আত্মা যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে সেই উজ্জ্বল আলোকপিণ্ডটি চিৎকার করে উঠল, কি বললে? যে কেউ এমন স্বর্গীয় শক্তির উত্তরাধিকার পাওয়ার জন্য জীবন দিয়ে দিতে পারত, সেখানে এই অলস ছেলেটি তা স্রেফ পায়ে ঠেলে দিচ্ছে। ইয়নহো খুব নির্বিকার ভঙ্গিতে গুহার বাইরে যাওয়ার পথ খুঁজতে খুঁজতে বিড়বিড় করে বলল, হ্যাঁ, এই ৩০ বছর এখানে বন্দী হয়ে পড়ে থাকার চেয়ে এই সুযোগ ছেড়ে দেওয়া আমার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছে। তার কাছে পৃথিবীর অধিপতি হওয়ার চেয়ে নিজের অলস জীবন অনেক বেশি প্রিয়। কিন্তু ভাগ্যের লিখন বোধহয় অন্য কিছু ছিল। সেই অশিরোরী আত্মা এত সহজে তাকে ছেড়ে দেওয়ার পাত্র নয়। হঠাৎ ইয়নহোর সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। সে দেখল একটি শক্তিশালী হাত একটি মহিমান্বিত তলোয়ারের মুঠি শক্ত করে ধরে আছে। এই দৃশ্যটি কি কোনো আগাম সংকেত, নাকি সেই আত্মা জোর করে তাকে তার শক্তি দিয়ে দিচ্ছে? আর ঠিক এভাবেই সেই ঐতিহাসিক সাক্ষাৎটি শেষ হল। লোকে যাকে লুজার বা অপদার্থ বলে ভাবত, সেই ইয়নহো মিয়ের ভাগ্য এই মুহূর্ত থেকেই এক অভাবনীয় দিকে মোড় নিতে শুরু করল। গুহার সেই রহস্যময় শক্তির প্রস্তাব ফেরিয়ে দিয়ে ইয়নহো যখন পালানোর কথা ভাবছিল, ঠিক তখনই ঘটে গেল সেই অলৌকিক ঘটনা। সেই অশিরোরী আত্মা বা তলোয়ারের ইচ্ছাশক্তি ইয়নহোর অনীহাকে তোয়াক্কা না করেই যেন তার উপর ভর করল। এভাবেই শুরু হলো এক অবিশ্বাস্য রূপান্তর। যে ছেলেটিকে সবাই লুজার বা অপদার্থ বলে অবজ্ঞা করত, সেই ইয়নহো উই এই রহস্যময় সাক্ষাতের মাধ্যমেই লাভ করল অজেয় এক শক্তি। এটিই ছিল সেই মাহেন্দ্র খন, যা অলস ইয়নহোকে পৃথিবীর ইতিহাসে অন্যতম শক্তিশালী যোদ্ধায় পরিণত করার প্রথম ধাপ। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কারেন্টের অনেক বেশি সমস্যা কারণে ভিডিও বানাতে সময় লাগছে। আমার চ্যানেলের অ্যানালাইজ দেখুন, এখানে সাবস্ক্রাইবার যারা করে নাই তাদের সংখ্যাই এখানে অনেক বেশি, 53%, আর যারা সাবস্ক্রাইব করছে তাদের সংখ্যা 46%। দয়া করে যারা শুধু ভিডিও দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনার কাছে কোনো নতুন গল্প থাকে তার নাম লিখে দেবেন, আমি এক্সপ্লেন করে দেব। গুহার সেই রহস্যময় সত্তার কাছ থেকে ৩০ বছরের প্রশিক্ষণের কথা শুনে ইয়নহো সেখান থেকে পালানোর জন্য মরিয়া হয়ে উঠল। সে কোনো মতে গুহা থেকে বের হতে হতে চিৎকার করে বলল, বিদায়, আমাদের মধ্যে কোনো ভালো সম্পর্ক হওয়া সম্ভব নয়, আপনি দয়া করে অন্য কাউকে খুঁজে নিন। কিন্তু সেই কণ্ঠস্বর তাকে সহজে ছাড়ল না। গম্ভীর কণ্ঠে সে গর্জে উঠল, দাঁড়াও, আমি বললাম না, দাঁড়াও। সেই উজ্জ্বল আলোকপিণ্ডটি এবার তার পরিচয় প্রকাশ করল, মুহান বায়েক। ইয়নহো তাকে প্রতারক ভেবে গালি দিচ্ছিল, কারণ তার মনে হয়েছিল সেই সত্তাটি এতক্ষণ লুকিয়েছিল। মুহান বায়েক শান্তভাবে ব্যাখ্যা করলেন, আমি কোনো ভণ্ড নই, আমি কেবল একটি ইচ্ছা শক্তির বহিঃপ্রকাশ, ম্যানিফেস্টেশন অফ আ উইল, যা শরীর ত্যাগ করেছে। ইয়নহো যখন নিশ্চিত হলো যে সে আসলেই একটি অশরীরী আত্মার সাথে কথা বলছে, তখন সে ভয়ে চিৎকার করে উঠল, ওরে বাবা, তার মানে আপনি আসলেই একটা ভূত। মুহান বায়েক বিরক্ত হয়ে প্রতিবাদ করলেন, আমি ভূত নই, এটি মার্শাল আর্টসের একটি উচ্চতর স্তর, যেখানে নিজের ইচ্ছাশক্তিকে স্থানান্তরিত করা যায়। গুহার ভেতর সেই রহস্যময় সত্তার পরিচয় জেনে ইয়নহোর তো চক্ষুচড়ক গাছ। সেই অশরীরী আত্মাটি আর কেউ নন, স্বয়ং কিংবদন্তি তলোয়ারবাজ সোর্ড এম্পারার মুহান বায়েক। তিনি ছিলেন সাবাক ক্ল্যানের হাজার হাজার তলোয়ারবাজদের মধ্যে সেরা। ইয়নহো বিশ্বাসই করতে পারছে না যে ৩০০ বছর আগের একজন মানুষ এখনও তার সামনে উপস্থিত। মুহান বায়েক গম্ভীর গলায় বললেন, গত ৩০০ বছরে কোনো যোগ্য উত্তরসূরি আমাকে খুঁজে পাইনি, তাই আজ তোমাকে আমি আমার শিষ্য হিসাবে গ্রহণ করবই, তাতে তোমার মত থাক বা না থাক। ইয়নহো যখন পালানোর চেষ্টা করল, তখন মুহান বায়েক তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে গুহার মুখ একটি বিশাল পাথর দিয়ে বন্ধ করে দিলেন। থার্ড!
তিনি অট্ট হাসি দিয়ে বললেন, হা হা হা, এই পাথরটি 10 ফুটেরও বেশি চওড়া, তোমার একার শক্তিতে এটি সরানো বা ভাঙা অসম্ভব। বিপদে পড়ে ইয়নহো একদম কোণঠাসা হয়ে গেল। পালানোর সব পথ বন্ধ, আর সামনে দাঁড়িয়ে এক জেদি গুরু যে তাকে 300 বছর ধরে জমানোর সব বিদ্যার শিখিয়েই ছাড়বে। অলস ইয়নহোর শান্তিময় জীবনের স্বপ্ন এখন আক্ষরিক অর্থেই এক বিশাল পাথরের নিচে চাপা পড়ল। গুহার মুখ বিশাল পাথর দিয়ে বন্ধ হওয়ার পর ইয়নহো দমে যাওয়ার পাত্র নয়। মুহান বায়েক তাকে প্রলুব্ধ করে বললেন, তুমি যদি আমার কাছে মার্শাল আর্টস শেখো তবে এই পাথর তুমি অনায়াসেই কেটে ফেলতে পারবে। কিন্তু ইয়নহো তার নিজের বুদ্ধিতে অনড়। সে একটি স্টিলের কুদাল বা চ্যাপটা কিছু দিয়ে সেই পাথরের গায়ে গর্ত করার চেষ্টা শুরু করল। স্ক্র্যাপ স্ক্র্যাপ। সে অবজ্ঞা ভরে বলল, আমি 1 বা 2 বছরের মধ্যেই এই পাথরের মাঝখানে হামাগুড়ি দিয়ে বের হওয়ার মতো গর্ত করে ফেলব। ইয়নহোর এমন পাগলামো দেখে মুহান বায়েক তো অবাক। তিনি বললেন, তুমি কি সত্যি বছরের পর বছর এই কাজ করার পরিকল্পনা করছো? ইয়নহো পাল্টা যুক্তি দিয়ে বলল, 30 বছর আপনার সাথে বন্দী থাকার চেয়ে 2-1 বছর গর্ত করা অনেক ভালো। এরপর শুরু হলো গুরু শিষ্যের মধ্যে এক আজব দর কষাকষি। ইয়নহো দাবি করল সে 3 বছরে সব কিছু শিখে ফেলবে। মুহান বায়েক রেগে গিয়ে বললেন, আমার কৌশল শিখতে 3 বছর? স্বয়ং জাং সানফেং জীবিত হয়ে ফিরে এলেও তা পারতেন না। ইয়নহো যখন আবারও হাল ছেড়ে দেওয়ার ভান করল, তখন মুহান বায়েক মরিয়া হয়ে সময় কমিয়ে বললেন, 5 বছর, ঠিক আছে 5 বছর। অলস ইয়নহোর জেদের কাছে শেষ পর্যন্ত কিংবদন্তি সোর্ড এম্পারারকেও নতি স্বীকার করতে হলো। ইয়নহো শেষ পর্যন্ত মনে মনে রাজি হল। সে ভাবল, হয়তো এই কৌশলটা শিখলে আমি সত্যি শক্তিশালী হতে পারব, যেমনটা এই লোক দাবি করছে। নিজের জীবনের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া না করার কথা ভেবে সে দৃঢ় স্বরে বলে উঠল, ঠিক আছে, আমি এটা করে দেখাব। মুহান বায়েক মনে মনে খুশি হলেও ইয়নহোর আচরণ দেখে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, উঠে পড় অলস গাধা কোথাকার, সূর্য অনেক আগেই উঠে গেছে। ইয়নহো হাই তুলতে তুলতে অলসভাবে বলল, মাফ করবেন যে আমাকে আপনার ঘুম থেকে জাগাতে হলো, কিন্তু আমরা কি দয়া করে প্রশিক্ষণটা এখন শুরু করতে পারি? ইয়নহোর এমন অনীহা আর বিরক্তি দেখে মুহান বায়েক আকাশের দিকে তাকিয়ে ভাগ্যকে অভিশাপ দিচ্ছিলেন। তিনি মনে মনে ভাবছিলেন, হায় ঈশ্বর, পৃথিবীর সব মানুষকে ছেড়ে আপনি আমার কপালে এই আলসেমি শিরোমণিকেই পাঠালেন। প্রশিক্ষণ শুরু হওয়ার পর ইয়নহোর শেখার ধরন দেখে মুহান বায়েক আরও হতাশ হলেন। ইয়নহো দাবি করল সে দিনে মাত্র 1 বার অনুশীলন করবে। সে পাল্টা বিরক্তি প্রকাশ করে বলল, এই জন্যই আপনার মতো একজন ভালো মাস্টার দরকার যে আসলে ঠিকমতো শেখাতে পারে। বেচারা মুহান বায়েকের যদি এখন একটি রক্ত মাংসের শরীর থাকত, তবে ইয়নহোর কথা শুনে নিশ্চিতভাবেই তার রক্তচাপ বেড়ে যেত এবং তিনি জ্ঞান হারাতেন। ইয়নহো তার অলস বুদ্ধি খাটিয়ে মাস্টার মুহান বায়েককে একটি কুটিল বুদ্ধি দিল। সে বলল, আপনি কি আপনার ওই অতিপ্রাকৃত শক্তি ব্যবহার করে আমার শরীর নিয়ন্ত্রণ করতে পারেন না? তাহলে তো আপনি নিজেই আপনার সব মুভ আমাকে শিখিয়ে দিতে পারেন। ইয়নহোর এই কথাটি মুহান বায়েকের মাথায় বজ্রপাতের মতো কাজ করল। তিনি হঠাৎ অদ্ভুতভাবে হাসতে শুরু করলেন। তিনি বুঝতে পারলেন, গত 300 বছর ধরে নিজের ইচ্ছা শক্তি ধরে রাখতে রাখতে তিনি একটি সহজ জিনিস ভুলে গিয়েছিলেন। তিনি বললেন, আমার তো শরীর নেই, কিন্তু আমি তো আমার এনার্জি দিয়ে যে কোনো বস্তুকে নাড়াতে পারি। মুহান বায়েক এবার ইয়নহোকে এক ভয়ঙ্কর শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি হুঙ্কার দিয়ে বললেন, আমার শরীর নেই ঠিকই, কিন্তু আমি এই কণাগুলো নাড়াতে পারি, আমি পাথর সরাতে পারি, আর আমি চাইলে এমন কিছুও করতে পারি। ইয়নহো বুঝতে পারল সে অনেক বড় ভুল করে ফেলেছে। সে ভয়ে তোতলাতে তোতলাতে বলতে লাগল, দাঁড়ান ওল্ড ম্যান, আই মিন মাস্টার, আমরা কথা বলে সমাধান করতে পারি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই দিন থেকে ইয়নহোর অলস জীবনের অবসান ঘটল। মুহান বায়েক তাকে দিন-রাত কঠোর পরিশ্রমে বাধ্য করলেন। দিনের বেলা এক মুহূর্ত বিশ্রাম না নিয়ে ইয়নহোকে তলোয়ার চালানোর অনুশীলন করতে হতো। নিজের দেওয়া বুদ্ধিতেই ইয়নহো এখন নরক যন্ত্রণার মধ্যে পড়ে গেল। ইয়নহোর জন্য শুরু হলো এক অন্তহীন সাধনার জীবন। দিনের বেলা তলোয়ারের কঠোর অনুশীলনের পর সন্ধ্যাবেলায় চলত রণকৌশল নিয়ে বিতর্ক এবং তাত্ত্বিক লড়াই, স্পারিং ইন থিওরি। এমনকি ঘুমের মাঝেও তার নিস্তার ছিল না। মাস্টার মুহান বায়েক তাকে শিখিয়েছিলেন আল্টিমেট ড্রিম ট্রেনিং মেথড, যার মাধ্যমে সে স্বপ্নেও প্রশিক্ষণ চালিয়ে যেত। ধীরে ধীরে তলোয়ারই হয়ে উঠল ইয়নহোর জীবনের সবকিছু।
অলসতা করার মতো একটি মুহূর্ত তার হাতে অবশিষ্ট ছিল না, আর এভাবেই তীরের বেগে কেটে গেল দীর্ঘ 5 বছর। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। গুহার মুখ আটকে থাকা সেই বিশাল পাথরটি আজ আর কোনো বাধা নয়, ঠাড়। কঠোর পরিশ্রমে ঘামাক্ত ইয়নহো বুক ভরে বাইরের তাজা বাতাস নিল। সে তৃপ্তির সাথে বলে উঠল, হাহ, অবশেষে আমি গুহা থেকে বেরোতে পারলাম। যে ইয়নহো একদিন অলসতার জন্য পরিচিত ছিল, সেই এখন এক অপরাজেয় শক্তি নিয়ে পৃথিবীর বুকে ফিরে এলো। এই পৃথিবী তখনও জানত না যে গুহা থেকে বেরিয়ে আসা এই যুবকটি খুব শীঘ্রই পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে চলেছে। একদিন হঠাৎ মাস্টার মোহান বায়েক ইয়নহোকে কাছে ডাকলেন। তার কণ্ঠস্বর আজ অন্য দিনের চেয়ে অনেক বেশি শান্ত এবং গম্ভীর। ইয়নহো, এদিকে এসো। ইয়নহো একটু অবাক হলো। সে ভাবল, আজ ওল্ড ম্যানের কি হলো, অন্যরকম লাগছে কেন? মোহান বায়েক নিজের জীবনের ফেলে আসা দিনগুলোর কথা মনে করে আক্ষেপ করতে লাগলেন। তিনি বললেন, আমি সারা জীবন শুধু মার্শাল আর্টসের চূড়ান্ত শিখরে পৌঁছানোর নেশায় মত্ত ছিলাম। সেই নেশায় আমি আমার পরিবার, আমার সন্তানদের পর্যন্ত অবহেলা করেছি। তিনি উপলব্ধি করলেন যে তলোয়ারের চেয়ে তলোয়ার যে চালায় তার মন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইয়নহোকে প্রশিক্ষণ দিতে গিয়ে তিনি নতুন এক সত্যের সন্ধান পেয়েছেন। তিনি বললেন, তোমাকে শেখাতে গিয়ে আমি প্রথমবারের মতো মানুষের মতো অনুভব করতে পেরেছি। কখনো কখনো তোমার ওপর খুব রাগ হয়েছে, কিন্তু তোমাকে বেড়ে উঠতে দেখে আমি যে আনন্দ পেয়েছি তা অতুলনীয়। মাস্টারের মুখে এমন আবেগী কথা শুনে ইয়নহোর মন কুগাইল। সে কিছুটা শঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, আপনি এমনভাবে কথা বলছেন কেন, যেন এখনই আমাদের বিদায় নিতে হবে? মাস্টার মুহান বায়েক যখন বিদায়ের কথা বললেন, ইয়নহো প্রথমে তা বিশ্বাস করতে চাইল না। সে ভেবেছিল মাস্টার হয়তো আবারও তাকে কোনো কৌশলে আটকে রাখতে চাইছেন। সে রেগে গিয়ে বলল, আমি আর আপনার থাদে পা দিচ্ছি না। আপনিই তো বলেছিলেন 5 বছর হয়েছে, তার মানে আপনার আরও 25 বছর টিকে থাকার কথা। কিন্তু এবার মাস্টার কোনো মজা করছিলেন না। তার সময় ফুলিয়ে এসেছে। তিনি অত্যন্ত ভারাক্রান্ত মনে বললেন, দুর্ভাগ্যবশত আমার অস্তিত্ব আর টিকে থাকা সম্ভব নয়। ইয়নহো তাকে জড়িয়ে ধরে বলতে চাইল, কেন তিনি আগে জানাননি? জানালে সে খাবার বা প্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করত। মাস্টার ম্লান হেসে বললেন, আমি জানি তুমি বাইরে গেলে আর এই গুহায় ফিরে আসতে না। বিদায়ের আগে মাস্টার তার শিষ্যকে জীবনের শেষ শিক্ষা দিয়ে গেলেন। তিনি বললেন, আমি তোমার সাথে কাটানো এই সময়টুকু সত্যিই উপভোগ করেছি। আমার খুব ইচ্ছে ছিল তুমি যখন বিশ্ব জয় করবে তা নিজের চোখে দেখার, কিন্তু এখন আমাকে যেতেই হবে। তিনি আরও যোগ করলেন, সব কিছুর আগে মানুষকে স্থান দিও, এমনকি এই পুরো পৃথিবীর চেয়েও মানুষকে বেশি গুরুত্ব দিও। আমি যে ভুল করেছি তুমি তা করো না। অবশেষে সেই মুহূর্তটি এলো। মাস্টার মুহান বায়েক চিলতরে মিলিয়ে যেতে শুরু করলেন। তিনি শেষবারের মতো বললেন, আমি হয়তো আর তোমার সামনে থাকব না, কিন্তু তোমার হাতের প্রতিটি তলোয়ারের মুভমেন্টে আমি বেঁচে থাকব। ইয়নহো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে তখন অশ্রু আর হৃদয়ে মাস্টারের দেওয়া বিশাল দায়িত্ব। মাস্টার মুহান বায়েকের বিদায় মুহূর্তটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। তিনি ইয়নহোর সত্তার সাথে মিশে যাওয়ার আগে শেষবারের মতো বললেন, তোমার তলোয়ারের প্রতিটি আঘাতে আমি থাকব। ইয়নহো কান্নায় ভেঙে পড়ল। সে চিৎকার করে বলতে লাগল, মাস্টার, আমাকে ছেড়ে যাবেন না, আমার আরও অনেক কিছু শেখার বাকি আছে। আপনি কিছু না শিখিয়ে শুধু পাশে থাকলেও আমি খুশি হব। দয়া করে আর একটি দিন অন্তত থেকে যান। কিন্তু মাস্টার ততক্ষণে ধূলিকণার মতো মিলিয়ে গেছেন। গল্পের দৃশ্য এবার ফিরে এলো বর্তমানে। ইয়নহো বুঝতে পারল কেন মাস্টার আগে থেকে তাকে কিছুই জানাননি। মাস্টার খুব ভালো করেই জানতেন যে ইয়নহো যদি বুঝতে পারে তার প্রশিক্ষণ শেষ হয়ে গেছে, তবে সে সাথে সাথেই সব ছেলে দিয়ে আলসেমি শুরু করবে। তাই মাস্টার ইয়নহোর শরীরে একটি গোপন ডিভাইস বা ইনার কোর স্থাপন করে দিয়েছিলেন। এটি এমন এক শক্তি যা ইয়নহোকে না চাইলেও ভেতর থেকে শক্তিশালী করে তুলবে। অর্থাৎ ইয়নহো যদি অলসভাবে শুয়েও থাকে, তবুও এই ইনার কোর তার অভিজ্ঞতা এবং শক্তি বৃদ্ধি করতে থাকবে। মাস্টারের এই শেষ উপহারটি ইয়নহোকে অনিচ্ছা সত্ত্বেও এক অজেয় যোদ্ধায় পরিণত করার চাবিকাঠি হয়ে দাঁড়ালো। মাস্টার মুহান বায়েক বিদায় নিলেও ইয়নহোর জন্য এক চরম ফাঁদ পেতে রেখে গেছেন। মাস্টারের সেই গোপন ইনার কোর আসলে ইয়নহোকে অলসতা করতে দেবে না। যদি সে অলসতা করে বা প্রশিক্ষণ বন্ধ করে দেয়, তবে এই কোরটি তার শরীর থেকে সমস্ত শক্তি শুষে নেবে, যার ফলাফল হবে মৃত্যু। নিজের এই দশা বুঝতে পেরে ইয়নহো চিৎকার করে উঠল, ধ্যাত তেরিকা,
ওল্ড ম্যানটা শেষ পর্যন্ত আমার সাথে একটা নোংরা চাল চেলে গেল। মাস্টার তার শেষ বার্তায় ইয়োনহোকে বিশ্ব ভ্রমণ করতে এবং নতুন নতুন অভিজ্ঞতার মাধ্যমে নিজেকে আরও উন্নত করার নির্দেশ দিয়েছেন। তিনি চান না ইয়োনহো বাড়িতে ফিরে গিয়ে আবার সেই পুরনো অলস জীবনে ডুবে থাকুক। ইয়োনহো যখন দেখল তার আর কোনো উপায় নেই, সে অনিচ্ছা সত্ত্বেও মাথা নুইয়ে মাস্টারের ইচ্ছাকে সম্মান জানালো। সে বিড়বিড় করে বলল, চিন্তা করবেন না মাস্টার, আমি নিশ্চিতভাবেই বাড়ি ফিরব, তবে আপনার দেওয়া এই ঝামেলাগুলো মিটিয়ে নেওয়ার পর। এদিকে আকাশের ওপার থেকে মাস্টারের অশরীরী আত্মা অট্টহাসি দিচ্ছে। মুয়াহাহা, তুমি ঠিকই আমার জালে ফেসে গেছো। আমি তোমাকে ঘরের কোণে বসে দিন কাটাতে দেব না। তোমার মতো প্রতিভাকে নষ্ট হতে দেওয়া পাপ। এভাবেই এক অলস রাজপুত্র, যে কিনা এক মুহূর্তের জন্য পরিশ্রম করতে চাইতো না, সে আজ বাধ্য হয়েই পুরো বিশ্ব কাঁপাতে বেরিয়ে পড়ল। মাস্টার মুহানবায়েকের আশীর্বাদ নিয়ে ইয়োনহো যখন গুহা থেকে বের হলো, তখন তার চারপাশে বুনো ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। কিন্তু গুহার ভেতর দীর্ঘ 5 বছর অযত্নে থাকায় তার চেহারা আর রাজপুত্রের মতো নেই। কিছু সময় পর সে কাইফেং শহরে পৌঁছল। সেখানে তার সাথে দেখা হলো ভিক্ষুক সম্প্রদায়ের বা বেগার্স সেক্টের কাইফেং শাখার প্রধান জ্যাং ইলের সাথে। ইয়োনহোকে দেখে জ্যাং ইল একেবারে হতভম্ব হয়ে গেল। সে মনে মনে ভাবল, কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তার বয়স মাত্র 20 বছর, কিন্তু দেখতে সে অনেক বয়স্ক মনে হচ্ছে। জ্যাং ইল আরও ভাবল যে সে জীবনে অনেক ভিক্ষুক দেখেছে, কিন্তু ইয়োনহোর মতো এত জরাজীর্ণ আর মলিন চেহারার কেউ কখনো দেখেনি। সে ইয়োনহোকে নিজেদের দলের লোক বলে মনে করে বলল, আরে তুমি তো আমাদেরই পেশার লোক বলে মনে হচ্ছে। এ কথা শুনে ইয়োনহো তেলে বেগুনে জ্বলে উঠল। সে রেগে চিৎকার করে বলল, আমাকে কি তোমার ভিক্ষুক মনে হয়? জ্যাং ইল খুব শান্তভাবে উত্তর দিল, হ্যাঁ, তোমাকে স্পষ্টভাবেই একজন ভিক্ষুক মনে হচ্ছে। তুমি যদি রাস্তার মোড়ে একটা ঝুড়ি নিয়ে বসো, তবে অনায়াসেই অনেক টাকা কামাতে পারবে। কেন তুমি তোমার এই প্রতিভাকে নষ্ট করছো? গুহার ভেতর অজেয় শক্তি অর্জন করলেও বাইরের পৃথিবীর মানুষ ইয়োনহোকে এখন কেবল একজন হতদরিদ্র ভিক্ষুক হিসেবেই দেখছে। ইয়োনহোর জরাজীর্ণ অবস্থা দেখে ভিক্ষুকদের সর্দার জ্যাং ইল তার মধ্যে এক বিশাল সম্ভাবনা দেখতে পেলেন। তিনি ইয়োনহোর হাত চেপে ধরে প্রস্তাব দিলেন, তুমি কি আমার সাথে কাজ করতে আগ্রহী? ইয়োনহো অবাক হয়ে জিজ্ঞেস করল, কি ধরনের কাজ? ব্যাস, শুরু হয়ে গেল ইয়োনহোর নতুন এক পেশা। কয়েক ঘন্টার মধ্যেই ইয়োনহো তার নতুন পেশা কাজে লাগিয়ে ভিক্ষুকদের পুরো শাখার 6 মাসের খরচ একাই জোগাড় করে ফেলল। জ্যাং ইল তো আনন্দে আত্মহারা। সে ইয়োনহোকে ধনের দেবতা আর প্রতিভাবান ভিক্ষুক বলে ডাকতে শুরু করল। কিন্তু ইয়োনহো এখানে শুধু ভিক্ষা করতে আসেনি, সে জ্যাং ইলের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য চাইল। বিখ্যাত সব কামারদের লিস্ট, তাদের ঠিকানা এবং তাদের বিশেষ দক্ষতা। জ্যাং ইল অবাক হয়ে জিজ্ঞেস করল, আবারও? তোমার কি সত্যিই এইসব তথ্যের প্রয়োজন আছে? ইয়োনহো 7 দিন পর ফিরে আসার কথা বলে সেখান থেকে বিদায় নিল। এদিকে ইয়োনহোকে নিয়ে জ্যাং ইল খুব দ্রুতই নিজের ভুলের মাসুল দিতে শুরু করলেন। ভিক্ষুক সম্প্রদায়ের অন্য সদস্যরা হন্তদন্ত হয়ে এসে খবর দিল, লিডার, আমরা বড় বিপদে পড়েছি। ইয়োনহো যদি না থামে, তাহলে পুরো ভিক্ষুক সম্প্রদায় না খেয়ে মারা যাবে। কারণ ইয়োনহো ভিক্ষুক হিসেবে এত বেশি দক্ষ হয়ে উঠেছে যে আসল ভিক্ষুকরা আর কিছুই পাচ্ছে না। ইয়োনহো যখন তার নোংরা চেহারা নিয়ে রাস্তায় দাঁড়ালো, মানুষ দলে দলে এসে তাকে টাকা দিতে লাগলো। ক্লিংক! জ্যাং ইল অবাক হয়ে তাকিয়ে দেখল আর ভাবল, আসলে একজন সত্যিকারের ভিক্ষুক দেখতে ঠিক এমনই হওয়া উচিত। ইয়োনহোর জরাজীর্ণ অবস্থা দেখে মানুষের মনে দয়ার উদ্রেক হওয়াটাই স্বাভাবিক ছিল। সে যখন রাস্তার মোড়ে গিয়ে দাঁড়ালো, পথচারীরা তার দিকে তাকাতেই আটকে উঠছিল। তাদের মনে হচ্ছিল, আহা, বেচারা বোধহয় কতদিন ধরে না খেয়ে আছে। চারপাশ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল সবাই। টুপটাপ করে তার ঝুড়িতে টাকা জমা হতে লাগলো। ক্লিংক ক্লিংক! অথচ সে কিন্তু কিছুই করেনি, শুধু নিজের সেই মলিন চেহারা নিয়ে ঠাই দাঁড়িয়েছিল। নিজের ঝুড়ির দিকে তাকিয়ে সে নিজেই অবাক যে টাকা উপার্জনের জন্য মানুষ দিন রাত হাড় ভাঙা খাটুনি খাটে, ইয়োনহো দেখল সেটা তার জন্য কত সহজ। সে মনে মনে এক চিলতে হাসি নিয়ে ভাবল, আরে, টাকা কামানো তো দেখি ডাল ভাত, সরব দাঁড়িয়ে থাকলেই কাজ হয়ে যাচ্ছে। অলস ইয়োনহো যেন তার জীবনের সবচেয়ে প্রিয় এবং সহজ এক পেশাটি খুঁজে পেল। ইয়োনহোর ভিক্ষুক প্রতিভা কাইফিং শহরের ভিক্ষুকদের জন্য কাল হয়ে দাঁড়ালো। সে কোনো কাজ না করেই আয়েশ করে বসে থাকে, আর তাকে সেবা করার জন্য স্বয়ং ভিক্ষুক সর্দার জাং ইল তটস্থ থাকেন। ইয়োনহো হাই তুলতে তুলতে অলসভাবে বলল, উয়াহ, আমার খুব তেষ্টা পেয়েছে। জাং ইল চিৎকার করে তার চেলাদের নির্দেশ দিলেন, জলদি ওর জন্য জল নিয়ে এসো।
খবরদার, সাধারণ জল নয়, পাহাড়ের ঝর্ণা থেকে পরিষ্কার পাত্রে করে জল নিয়ে আসবে। জাংইল নিজের কপাল চাপড়ে ভাবলেন, আমি তো কাইফেং শাখার লিডার, অথচ আমাকে এই ছেলের সেবা করতে হচ্ছে। ও যদি তাড়াতাড়ি এখান থেকে না যায় তবে আমরা সবাই না খেয়ে মরব। ঠিক তখনই একজন ভিক্ষুক হন্তদন্ত হয়ে খবর নিয়ে এলো, লিডার, আপনি যে তথ্য চেয়েছিলেন তা পাওয়া গেছে। জাংইল যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি মনে মনে বললেন, এই আপদটাকে বিদায় করার সময় এসেছে। ও আমাদের পুরো ব্যবসা লাটে তুলে দিচ্ছে। জাংইল ইয়নহোর দিকে তাকিয়ে খুশিতে গদগদ হয়ে বললেন, তোমার কাঙ্ক্ষিত কামারদের তালিকা চলে এসেছে। এই নাও তোমার তথ্য, এবার দয়া করে আমাদের ওপর রহম করো। কাইফিং শহরের তথ্য আদান প্রদানের প্রধান কেন্দ্র হাউ সেক্ট। সেখানেই জাংইল ইয়নহোকে নিয়ে হাজির হলেন। তাদের সামনে আবির্ভূত হলেন এক রহস্যময়ী নারী, নাংনাং গুই, যিনি এই শাখার প্রধান এবং যার ছদ্মনাম হল ফক্সহাউন্ড। নাংনাং গুই ইয়নহোর জরাজীর্ণ পোশাক দেখে তাচ্ছিল্যের হাসি দিয়ে জাংইলকে বললেন, ভিক্ষুকদের লিডার কেন আজ তথ্যের জন্য আমার কাছে এসেছে, আর সাথে করে এই নোংরা ভিক্ষুকটাকে কেন নিয়ে এসেছো? তিনি ইয়নহোকে স্রেফ একজন লুজার বা ভবঘুরে মনে করে অপমান করতে লাগলেন। তিনি যখন ভিক্ষুকদের তথ্য দিতে অস্বীকার করলেন এবং ইয়নহোকে তুচ্ছতাচ্ছিল্য করলেন, তখনই ইয়নহো তার আসল বুদ্ধির পরিচয় দিল। সে সোজা হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, আমি কিন্তু এই ভিক্ষুক সম্প্রদায়ের কেউ নই। ইয়নহো নাংনাংগুইয়ের চোখের দিকে সরাসরি তাকিয়ে তাকে আক্রমণ করে বসল। আপনারা নিজেদের বড় গোয়েন্দা সংস্থা হিসেবে দাবি করেন, অথচ আপনারা এটাই জানেন না যে আমি এই সেক্টের সদস্য কিনা। আপনাদের তথ্য তো দেখি ভুল আর অসম্পূর্ণ। সে আরও এক ধাপ এগিয়ে তাকে অপমান করে বলল, আগে নিজের তথ্যগুলো ঠিকঠাক সংগ্রহ করতে শিখুন গংমু। ইয়নহোর এমন সাহসী এবং তীক্ষ্ণ কথা শুনে নাংনাংগুই চমকে গেলেন। একজন সাধারণ ভবঘুরে কিভাবে তার মতো প্রভাবশালী নেত্রীর চোখের ওপর চোখ রেখে কথা বলার সাহস পায়, তা দেখে তিনি রীতিমতো কিংকর্তব্য বিমূঢ়। ইয়নহোর ধারালো কথায় নাংনাংগুই ফক্সহাউন্ড চরম অপমানিত বোধ করলেন। যখন তিনি তথ্য দিতে পরিষ্কার মানা করে দিলেন এবং ইয়নহোকে বের হয়ে যেতে বললেন, তখন ইয়নহো দমে না গিয়ে উল্টো হাতা গুটিয়ে নিল। ইয়নহো তাচ্ছিল্য করে বলল, হাউ সেক্টের পতন খুব বেশি দূরে নেই যদি তারা এভাবেই ব্যবসা চালায়। নাংনাংগুই রাগে ফেটে পড়ে হুঙ্কার দিলেন, নিজের মুখ সামলে কথা বলো যদি বেঁচে থাকতে চাও। কিন্তু ইয়নহো থামল না। সে তাকে সরাসরি বুড়ি ডাইনি বলে সম্বোধন করল। অপমানে অন্ধ হয়ে নাংনাংগুই তার দেহরক্ষী গংমুকে আদেশ দিলেন, গংমু, এই ছোকরাকে উচিত শিক্ষা দাও। আদেশ পাওয়া মাত্রই গংমু অত্যন্ত ক্ষিপ্রতার সাথে ইয়নহোর দিকে ধেয়ে এলো। সুইশ! সে তার সর্বশক্তি দিয়ে ইয়নহোকে লক্ষ্য করে একটি বিধ্বংসী আঘাত করল। কিন্তু ইয়নহো আজ সেই আগের সাধারণ রাজপুত্র নেই। সে এক চুলো না নড়ে অত্যন্ত শান্তভাবে দাঁড়িয়ে রইল। গংমুর সেই শক্তিশালী আক্রমণটি ইয়নহোর গায়ে লাগার আগেই সে শরীরটাকে সামান্য বাঁকিয়ে অত্যন্ত চমৎকারভাবে স্টেপ অ্যাসাইড করল। গংমুর আঘাতটি শূন্যে মিলিয়ে গেল। সে ভাবতেই পারেনি যে এই জরাজীর্ণ পোশাকের ছেলেটি এত দ্রুত প্রতিক্রিয়া দেখাবে। ইয়নহোর চোখে মুখে তখন এক অদ্ভুত অবজ্ঞা, যেন সে এই আক্রমণের অপেক্ষাতেই ছিল। গংমু কিছু বুঝে ওঠার আগেই ইয়নহো বিদ্যুৎ গতিতে তার পাল্টা চাল দিল। সে এতটাই দ্রুত ছিল যে উপস্থিত কেউই তার নড়াচড়া চোখে ধরতে পারল না, দেখতে পাইনি। জাংইলও অবাক হয়ে ভাবলেন, এই ছেলেটি তো আস্ত একটা দানব। নিজের সেরা দেহরক্ষীর এমন শোচনীয় পরাজয় দেখে নাংনাংগুই অর্থাৎ ফক্সহাউন্ড বুঝতে পারলেন ইয়নহো কোনো সাধারণ মানুষ নয়। তিনি গম্ভীর হয়ে বললেন, ঠিক আছে, আমি তোমার সত্যতা স্বীকার করছি, কিন্তু হাউ সেক্ট থেকে তথ্য পাওয়া এত সহজ নয়। তিনি ইয়নহোর চোখের দিকে তাকিয়ে এক রক্ত শীতল করা শর্ত দিলেন। তিনি বললেন, আমাদের ব্যবসায় তথ্যের বিনিময়ে সোনা বা টাকা চলে না। এখানে বিনিময় হয় শুধু রক্ত দিয়ে। রক্তের বদলে রক্ত, জীবনের বদলে জীবন। তিনি আরও দাবি করলেন, তথ্যের বিনিময়ে তাকে 4টি তলোয়ার অর্থাৎ 4 সোর্ডস এনে দিতে হবে। ইয়নহো মাস্টারের সেই তলোয়ারের দর্শনের কথা মনে করে অবজ্ঞার হাসি হেসে বলল, আপনারা সত্যি অদ্ভুত লোক, তাই না? হাউ সেক্টের নেত্রী নাংনাংগুই সাফ জানিয়ে দিলেন যে ইয়নহো এখান থেকে অক্ষত অবস্থায় বের হতে পারবে না। তিনি অত্যন্ত ক্রূরভাবে বললেন, আমাদের অন্ধকার পথের অনুসারীদের নিয়ম খুব সহজ। কেউ যদি আমাদের অপমান করে বা আঘাত করে, তবে আমরা তার গাল থেকে মাংস তুলে নিই। ইয়নহো মোটেই ভয় পেল না। সে তার সেই কঙ্কালসার চেহারায় হাত বুলিয়ে অবজ্ঞার হাসি হেসে বলল, আমার গালে তো এমনিতেই কোনো মাংস নেই,
গত কয়েকদিন ধরে আমি ঠিকমতো খেতেও পাইনি। আমার থেকে কি মাংস নেবেন আপনারা? যুদ্ধের ভয়াবহ মুহূর্ত। ইয়নহোর এই তাচ্ছিল্য নাংনাং গুইয়ের সহ্যের সীমা ছাড়িয়ে গেল। তিনি দাঁতে দাঁত চেপে গর্জে উঠলেন, ওকে মেরে ফেলো, কিল হিম। আদেশ পাওয়া মাত্রই চারপাশ থেকে অসংখ্য যোদ্ধা তলোয়ার নিয়ে ইয়নহোর দিকে ধেয়ে এলো। তাদের নড়াচড়া ছিল বিদ্যুতের মতো ক্ষিপ্র। জোল্ট, সুইশ, সুশ। এক মুহূর্তের মধ্যে তারা ইয়নহোকে ঘিরে ফেলল। ঘাতকদের তলোয়ার ইয়নহোর শরীর স্পর্শ করার আগেই সে বাতাসের মতো হালকা হয়ে তাদের মাঝখান দিয়ে বেরিয়ে এলো। কেউ তার নড়াচড়ার টেরও পেল না। সুইশ, সোয়াইপ। ইয়নহো কোনো তলোয়ার ব্যবহার না করেই কেবল তার খালি হাতের কবজি আর কনুইয়ের আঘাতে একের পর এক ঘাতককে ধরাশায়ী করতে লাগল। প্রথম ঘাতককে সে এক ঝটকায় মাটির সাথে মিশিয়ে দিল, থাম্প। দ্বিতীয় এবং তৃতীয় জন আক্রমণ করতে এলে ইয়নহো তাদের কবজি ধরে এমনভাবে ঘুরিয়ে দিল যে তারা নিজেদের ভারসাম্য হারিয়ে একে অপরের উপর আছড়ে পড়ল, ক্র্যাশ। মাত্র কয়েক পলকের ব্যবধানে পুরো ঘর রণক্ষেত্রে পরিণত হল। ধুলোবালি থামার পর দেখা গেল ইয়নহো একদম শান্তভাবে দাঁড়িয়ে আছে, আর তার পায়ের কাছে পড়ে আছে হাউসেক্টের তথাকথিত অপরাজেয় বাহিনী। সে শীতল চোখে নাংনাং গুইয়ের দিকে তাকিয়ে কড়া গলায় ঘোষণা করল, কেউ নড়বে না, নোবডি মুভ। সে অত্যন্ত গম্ভীরভাবে আরও যোগ করল, আমি এখন কাউকে মারতে চাই না। ইয়নহোর এই শান্ত কিন্তু ভয়ঙ্কর রূপ দেখে নাংনাংগুই এবং গংমু দুজনেই বুঝতে পারলেন তারা আজ এমন একজনের সাথে পাঙ্গা নিয়েছেন যার শক্তি তাদের ধারণারও বাইরে। ইয়নহোর অকল্পনীয় গতির কাছে পরাস্ত হয়ে হাউসেক্টের ঘাতকেরা মেঝেতে নিথর হয়ে পড়ে আছে। ইয়নহো অত্যন্ত শান্ত গলায় ঘোষণা করল যে সে এখনই কাউকে মারতে চায় না, তবে তার চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য। সে মনে মনে তার মাস্টারের সেই অমোঘ শিক্ষার কথা ভাবল, যারা একবার আক্রমণ করেছে তাদের কোনো লুজ এন্ড বা আলগা সুতো রাখা বিপজ্জনক। ইয়নহো ব্যক্তিগতভাবেই রক্তারক্তি পছন্দ না করলেও পরিস্থিতি তাকে সেদিকেই ঠেলে দিচ্ছে। নাংনাংগুই ইয়নহোর এই বিধ্বংসী মেজাজ দেখে শিউরে উঠলেন। তিনি বুঝতে পারলেন এক মুহূর্তের ভুল সিদ্ধান্তে আজ কাইফেং শহরের পুরো হাউসেক্ট শাখাটি মাটির সাথে মিশে যেতে পারে। ঠিক সেই মুহূর্তে জাং ইল এগিয়ে এসে সেই রহস্যময় কাগজটি নাংনাংগুইয়ের সামনে ধরলেন। জাং ইল খুব বিনয়ের সাথে জানালেন যে এই কাগজে থাকা তথ্যের খালি জায়গাগুলো পূরণ করার জন্যই তাদের এখানে আসা। নাংনাংগুই যখন কাগজটির দিকে তাকালেন তিনি একদম স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে মুখে বিস্ময় আর বিরক্তি ফুটে উঠল। তিনি মনে মনে ভাবলেন, সামান্য কিছু তথ্যের জন্য কি দানবকে আমাদের উপর লেলিয়ে দেওয়া হয়েছে? নাংনাংগুই খুব দ্রুত নিজেকে সামলে নিলেন। তিনি জানালেন যে কাজটি খুব একটা কঠিন নয়, তবে সব তথ্য সংগ্রহ করতে তার অন্তত 15 মিনিট সময় লাগবে। ইয়নহোকে সেখানে অপেক্ষা করতে বলে তিনি হঠাৎ করে জাং ইয়েলের দিকে এক রহস্যময় হাসি দিয়ে তাকালেন। তিনি জাং ইয়েলকে উদ্দেশ্য করে বললেন, কাইফেংয়ের ভিক্ষুক সর্দার, আমি কি আপনার সাথে একটু একান্তে কথা বলতে পারি? নাংনাংগুইয়ের সেই ভয়ঙ্কর চাহনি দেখে জাং ইয়েল আতঙ্কে শিউরে উঠলেন এবং কেবল অস্ফুট স্বরে ইক বলে উঠলেন। এরপরই জাং ইলকে ঘরের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নাংনাংগুই তাকে প্রচণ্ড মারধর করেন। তখন তার গাল নাংনাংগুইয়ের হাতের চড়ে একদম তুবড়ে গিয়েছিল। জাং ইলের এই করুণ দশা দেখে ইয়নহো আর হাসি চেপে রাখতে পারল না। সে অট্টহাসিতে ফেটে পড়ে জাং ইলকে নিয়ে ঠাট্টা করতে শুরু করল। ইয়নহো হাসতে হাসতে বলল, তোমার মুখটা তো দেখি তুবড়ে যাওয়া এক বিকৃত ভিক্ষুকের মতো হয়ে গেছে। ওই মহিলা কি তোমাকে মারতে মারতে এই হাল করেছে? ইয়নহো হাসতে হাসতে তাকে প্রশ্ন করল, ভিক্ষুক সম্প্রদায় তো দেখি আসলে কিছুই না, হাউসেক্টের এক মহিলার কাছে মার খেয়ে তোমার এই দশা? জাং ইল যন্ত্রণায় মুখ কুঁচকে এবং বিরক্তির সাথে উত্তর দিলেন, তুমি কি জানো ওই মহিলা কে? তিনি হলেন হাউসেক্টের প্রধানের মেয়ে। তার মতো ভয়ঙ্কর একজনের সামনে আমি একাই বা কিভাবে লড়ব? জাং ইলের এই অসহায়ত্ব দেখে ইয়নহোর হাসির মাত্রা যেন আরও বেড়ে গেল। অবশেষে নাংনাংগুই তার দেওয়া প্রতিশ্রুতি রাখলেন। তিনি ইয়নহোর হাতে সেই বিশেষ কাগজটি তুলে দিলেন যেখানে কামারদের সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া ছিল, তবে এই তথ্যের বিনিময় মূল্য ছিল বেশ চড়া। নাংনাংগুই জানালেন যে এই পর্যায়ের নিখুঁত তথ্যগুলো সংগ্রহ করতে তার সংস্থার অনেক অর্থ ব্যয় হয়েছে, তাই তিনি ইয়নহোর কাছে এই কাজের বিনিময়ে 5টি রৌপ্য মুদ্রা দাবি করলেন। ইয়নহো খুব শান্তভাবে নিজের পকেটে হাত দিয়ে দেখল তার কাছে একটি কানাকড়িও নেই।
সে বিন্দুমাত্র লজ্জিত না হয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে বলল, আরে আমার কাছে তো কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাইরে যাচ্ছি, কয়েকদিন ভিক্ষা করে টাকাটা কামিয়ে এনে তোমাকে দিয়ে দেব। ইয়নহোর এই কথা শুনে নাংনাংগুই যেন আকাশ থেকে পড়লেন। তিনি ভাবলেন ইয়নহো যদি আবার বাইরে গিয়ে ভিক্ষা শুরু করে তাহলে তার ভিক্ষুক শাখার সম্মান আর ব্যবসা সব ধুলোয় মিশে যাবে। নিজের শাখার মান সম্মান বাঁচাতে নাংনাংগুই বুক ফেটে দীর্ঘশ্বাস ফেলে তার গোপন বিপদের দিনের তহবিল রেইনি ডে ফান্ড বের করার সিদ্ধান্ত নিলেন। তিনি অত্যন্ত কষ্টের সাথে তার সারা জীবনের জমানো শেষ 5টি রৌপ্য মুদ্রা বের করে ইয়নহোর বিল মেটালেন। টাকাগুলো দেওয়ার সময় নাংনাংগুই কাঁদতে কাঁদতে বললেন, আমার কলিজায় লাগছে, তুমি আস্ত এক পাষাণ্য ভিলেন, আমার সব কষ্টার্জিত সম্পদ তুমি এভাবে শেষ করে দিলে। ইয়নহো টাকাগুলো হাতে পেয়ে এবং তথ্যগুলো বেশ বিস্তারিত দেখে মনে মনে পরবর্তী গন্তব্যের ছক আঁকতে লাগল। সে বুঝতে পারল এই তথ্যগুলো আগের চেয়ে অনেক বেশি কার্যকরী এবং নির্ভুল। ন্যাংনাংগুই ইয়নহোর অবিশ্বাস্য মেধা এবং 17 বছর বয়সেই তার এই বিধ্বংসী ক্ষমতা দেখে মনে মনে একদম নিশ্চিত হয়ে গেলেন। তিনি ভাবলেন এই কিশোর ভবিষ্যতে এক অজেয় মহাপুরুষ হতে যাচ্ছে। তাই আগের সব তিক্ততা ভুলে তিনি ইয়নহোর সাথে একটি সুসম্পর্ক গড়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ইয়নহোকে জানালেন যে সে এখন থেকে হাউস সেক্টের একজন ভিআইপি ক্লায়েন্ট এবং তিনি সচরাচর কাউকে এমন অফার দেন না। ইয়নহো অবশ্য বরাবরের মতোই শান্ত থেকে জানালো যে সে আসলে বুঝতে পারছে না ন্যাংনাংগুই কিসের তিক্ততার কথা বলছেন, কারণ তার কাছে বিশেষ কিছুই ঘটেনি। কিন্তু ইয়নহোর এই কথার সাথে সাথে পেছনে দাঁড়িয়ে থাকা জ্যাং ইলের মেজাজ একদম তুঙ্গে উঠে গেল। তিনি রাগে গজগজ করে বিড়বিড় করতে লাগলেন, কিছুই হয়নি মানে? আমি মার খেলাম, আমার সারা জীবনের জমানো শেষ টাকাগুলো খরচ হয়ে গেল, আর ও বলছে কিছুই হয়নি। ইয়নহো যখন জ্যাংইলকে উদ্দেশ্য করে তাকে একজন লুজার বলে খোঁচা দিল, তখন জ্যাংইল আর নিজেকে সামলাতে পারলেন না। জ্যাংইল রাগে চিৎকার করে উঠলেন, আমি কোনো লুজার নই, আমি একজন গর্বিত ভিক্ষুক। তিনি ইয়নহোকে ধমক দিয়ে বললেন যে সে যেন তার পেশাকে সম্মান করতে শেখে। তিনি আরও দাবি করলেন যে সাধারণ মানুষ টাকার পেছনে ছুটলেও তিনি টাকার মোহে অন্ধ নন। কিন্তু জ্যাংইলের এই বড় বড় কথার মাঝেই ইয়নহো আসল বোমাটি ফাটালো। সে খুব স্বাভাবিকভাবে জানালো যে তাদের পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য তার কাছে বর্তমানে কোনো টাকাই নেই। এ কথা শুনে জ্যাংইলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি চরম হতাশায় কপালে হাত দিয়ে ধ্যাত তেরিকা বলে চিৎকার করে উঠলেন, কারণ তিনি খুব ভালো করেই জানেন ইয়নহোর পকেট খালি মানেই আবারও তার নিজের পকেট থেকেই সব খরচ দিতে হবে। এভাবেই হাউস অ্যাক্টের গম্ভীর বিদায়বেলায় ইয়নহো আর জ্যাংইলের এই ঝগড়া এক দারুণ হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করল। কাইফেং শহরের সেই উত্তেজনাকর পরিস্থিতি পেছনে ফেলে গল্পের মোড় এবার ঘুরে গেল এক শান্ত এবং মনোরম পরিবেশে। পাহাড় আর পাইন বনের গভীর নির্জনতায় অবস্থিত হানলিন গ্র্যান্ড একাডেমি অফ স্কলার্স। এই একাডেমিটি মূলত পণ্ডিতদের বিদ্যাপীঠ হিসাবে পরিচিত হলেও এর প্রধান জুহুয়ান মুন কেবল একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিতই নন, তিনি মার্শাল আর্টসের একজন কিংবদন্তি মাস্টার এবং 3 মাস্টার্সের একজন হিসাবে শিক্ষিত। জুহুয়ান মুন যখন তার একাডেমির শান্ত পরিবেশে অবস্থান করছিলেন, তখন তার মেয়ে রুন মুন সেখানে খবর দিল যে একজন বিশেষ অতিথি তার সাথে দেখা করতে এসেছেন। রুন মুন আরও জানালো যে সেই আগন্তুক তার বাবার সাথে মার্শাল আর্টসের কোনো লড়াই নয়, বরং বুদ্ধির খেলা গো খেলার মাধ্যমে একটি চ্যালেঞ্জ জানাতে চান। জুহুয়ান মুন কিছুটা অবাক হলেন, কারণ সেই দিন তার সাথে কারো কোনো পূর্ব নির্ধারিত সাক্ষাৎ ছিল না। পণ্ডিত জুহুয়ান মুন মনে মনে ভাবলেন, একজন মার্শাল আর্টস মাস্টার হওয়া সত্ত্বেও শাস্ত্র এবং মেধার চর্চাকে তিনি সব সময়ই গুরুত্ব দেন। তাই তিনি এই চ্যালেঞ্জ গ্রহণে বিন্দুমাত্র দ্বিধা করলেন না। তিনি অতিথিকে ভিতরে আসার অনুমতি দিলেন এবং অত্যন্ত সম্মানের সাথে তার সামনে বসে খেলা শুরু করার প্রস্তুতি নিলেন। জুহুয়ান মুন মনে করেছিলেন আগন্তুক হয়তো সাধারণ মানের কোনো শখের খেলোয়াড় হবেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং কিছুটা অবজ্ঞার ভঙ্গিতে আগন্তুককে বললেন যেহেতু সে মেহমান, তাই সে চাইলে প্রথম চালটি দিতে পারে। কিন্তু খেলা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই জুহুয়ান মুনের সেই আত্মবিশ্বাস বিস্ময়ে পরিণত হল। তিনি লক্ষ্য করলেন এই রহস্যময় যুবক কেবল শান্তই নয়, বরং তার প্রতিটি চাল অত্যন্ত গভীর এবং সুপরিকল্পিত। বোর্ডের প্রতিটি পাথর বসানোর সময় এক অদ্ভুত ক্ষিপ্রতা এবং বুদ্ধির ঝিলিক দেখা যাচ্ছিল।
এই সাধারণ বোর্ড গেমটি যেন মুহূর্তেই এক অদৃশ্য রণক্ষেত্রে পরিণত হল, যেখানে তলোয়ারের বদলে বুদ্ধি দিয়ে একে অপরকে কুপকাত করার চেষ্টা চলছে। জুহুয়ান মুন বুঝতে পারলেন তিনি কোনো সাধারণ খেলোয়াড়ের সামনে বসেননি, বরং এক অসামান্য মেধার অধিকারীর মুখোমুখি হয়েছেন। হানলিন গ্র্যান্ড একাডেমির সেই শান্ত পরিবেশে গো খেলাটি এখন এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। পণ্ডিত জুহুয়ান মুন যখন বোর্ডটির দিকে তাকালেন, তখন তার কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠল। তিনি লক্ষ্য করলেন আগন্তুক যুবকটি অবিশ্বাস্য গতির সাথে তার প্রতিটি চালের পাল্টা উত্তর দিচ্ছে। তিনি মনে মনে ভাবলেন, এই ছেলেটি কেবল ক্ষিপ্রী নয়, বরং তার বয়সের তুলনায় সে অস্বাভাবিক পর্যায়ের দক্ষ। বোর্ডের পাথর বসানোর প্রতিটি শব্দ যেন এক একটা কাননের গোলার মতো শোনাচ্ছিল। ট্যাপ, ক্ল্যাক, থোয়াক, এই শব্দের মাঝেই জুহুয়ান মুন অনুভব করলেন যে তার উপর মানসিক চাপ ক্রমশ বাড়ছে। যুবকের চালগুলো এতটাই নির্ভুল এবং বিধ্বংসী ছিল যে মার্শাল আর্টস মাস্টার জুহুয়ান মুন এক পর্যায়ে রীতিমতো কেঁপে উঠলেন। তিনি বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন যে আগন্তুক কেবল দ্রুতই খেলছে না, বরং সে পুরো বোর্ডটি তার নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর জুহুয়ান মুন হাত গুটিয়ে একদম নিশ্চল হয়ে বসে রইলেন। তার পরবর্তী চাল দেওয়ার ক্ষমতা যেন পুরোপুরি লোপ পেয়েছে। তার এই নিশ্চলতা দেখে রহস্যময় সেই যুবকটি অত্যন্ত তাচ্ছিল্যের সাথে এবং কিছুটা বিরক্তির স্বরে প্রশ্ন করল, কি হলো, আপনি কি আপনার পরবর্তী চালটি দেবেন না? জুহুয়ান মুন পাথরের মতো জমে গিয়ে বোর্ডের দিকে তাকিয়ে রইলেন। তিনি মনে মনে এক চরম আতঙ্কের অনুভূতি প্রকাশ করলেন। তিনি ভাবলেন, এই যুবকটি তো সাধারণ কোনো মানুষ নয়। সে এমনভাবে খেলছে যেন সে এক রক্তপিপাসু দানব, যে স্রেফ আমার রক্ত নেওয়ার জন্য হন্যে হয়ে উঠেছে। বোর্ড গেমে প্রতিটি পাথর বসানোর মাধ্যমে সে জুহুয়ান মুনের কৌশলগুলোকে টুকরো টুকরো করে ধ্বংস করে দিচ্ছে। এভাবেই এক রহস্যময় এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মাঝে এই অধ্যায়টির সমাপ্তি ঘটল। হিয়নহো এবং পণ্ডিত জুহুয়ান মুনের মধ্যকার সেই ঐতিহাসিক গো খেলাটি যখন এক ভয়াবহ যুদ্ধের ময়দানের রূপ নিল, তখন জুহুয়ান মুন বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবছিলেন, অবিশ্বাস্য, এই যুবকের খেলার ধরন যেন উত্তাল সমুদ্রের ঝড়ো ঢেউ। যখন পরিস্থিতি একদম প্রতিকূল, তখনও সে ক্ষিপ্র গতিতে আক্রমণাত্মক হয়ে ঝাঁপিয়ে পড়ে, ঠিক যেন এমন এক যোদ্ধা যে কোনোভাবেই যুদ্ধ এড়াতে জানে না। জুহুয়ান মুন লক্ষ্য করলেন হিয়নহো সামান্যতম সুযোগ পেলেই ক্ষুধার্ত পশুর মতো শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ছে এবং তাকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তার মনে হলো তিনি কোনো মানুষের সাথে নয়, বরং এক রক্তপিপাসু দানবের সাথে লড়াই করছেন। খেলা শেষে পণ্ডিত জুহুয়ান মুন মুগ্ধতা নিয়ে কথা বলা শুরু করলেন। তিনি বললেন, এটি সত্যি এক অসাধারণ ম্যাচ ছিল। তোমার এই অনন্য খেলার শৈলী কি কোনো প্রথিতযশা গুরুর কাছ থেকে শেখা? হিয়নহো অত্যন্ত বিনয়ের সাথে মাথা নত করে উত্তর দিল, ধন্যবাদ। আসলে আমার এই সবটুকুই সম্ভব হয়েছে আমার সেই রাগী বুড়ো গুরুর কারণে। তিনি আমাকে এই বোর্ড দিয়ে রীতিমতো নির্যাতন করে শিখিয়েছেন। হিয়নহোর মনে পড়ে গেল সেই অন্ধকার গুহার দিনগুলোর কথা। তার গুরু এক কঠিন শর্ত দিয়েছিলেন, যদি তুমি জিততে পারো তবে 3 দিনের বিশ্রাম পাবে, কিন্তু যদি হেরে যাও তবে তোমার প্রশিক্ষণ হবে আগের চেয়ে 10 গুণ কঠিন। হিয়নহো দীর্ঘশ্বাস ফেলে পণ্ডিতকে বলল, হ্যাঁ, তিনি ছিলেন একেবারেই এক বিরক্তিকর বুড়ো মানুষ। পণ্ডিত মশাই, যদি খুব বেশি সমস্যা না হয় তবে আমি কিছুদিন এখানে থাকতে চাই। আমার গুরু তার উইলে লিখে গিয়েছিলেন যেন আমি এই পণ্ডিতদের উদ্যানে কিছু সময় কাটাই। জুহুয়ান মুন সানন্দে রাজি হয়ে বললেন, ওহ, তাহলে তুমি তোমার গুরুর শেষ ইচ্ছা পূরণ করছো। এটি আমাদের কর্তব্য তোমাকে সাহায্য করা। আমরা তোমার থাকার ব্যবস্থা করছি। তিনি তার মেয়ে ইউনজিকে ডেকে বললেন, ইউনজি, আমাদের অতিথির জন্য একটি ঘর প্রস্তুত করো এবং নতুন পোশাকের ব্যবস্থা করো। তার আগে তাকে স্নান ঘরে নিয়ে যাও। ঠিক সেই মুহূর্তে হিয়নহো কিছুটা ইতস্তত করে জানালো, আসলে আমার একটা সমস্যা আছে, আমার কাছে কোনো টাকা নেই। জুহুয়ান মুন অট্টহাসি দিয়ে উঠলেন, হা হা হা, আমরা অতিথিদের কাছ থেকে কখনো মূল্য নেই না। তুমি না বললেও আমি নিজেই তোমাকে থাকার আমন্ত্রণ জানাতাম। তবে বিনিময়ে মাঝে মাঝে আমার বা অন্য অতিথিদের সাথে এক হাত গো খেললে আমি খুব খুশি হব। হিয়নহো রাজি হলো এবং ইউনজির সাথে স্নানঘরের দিকে রওনা দিল। স্নানঘরে গিয়ে গরম পানির পরশে হিয়নহোর মনে হলো তার শরীরটা যেন একদম শুকনো কাঠির মতো হয়ে গেছে। দীর্ঘদিনের অনাহার আর অবহেলায় তার হাড় জিরজিরে অবস্থা। হিয়নহো ভাবল, আমি তো ছোটবেলায় স্নান করতে একদম পছন্দ করতাম না, কিন্তু এখানকার পানির ছোঁয়ায় মনে হচ্ছে আমার ত্বক যেন সজীব হয়ে উঠছে। সে তার গুরুর কথা মনে করে বিড়বিড় করল, শিস, আমি এতটাই শান্তিতে আছি যে কেঁদে ফেলতে পারি, সবই সেই বুড়ো লোকটার কারণে।
এদিকে স্নানঘরের বাইরে ইউনজি নতুন কাপড় নিয়ে অপেক্ষা করছিল আর মনে মনে বিরক্ত হচ্ছিল তার বাবা কেন এমন এক ছন্নছাড়া লোককে অতিথি করলেন। এমন সময় হিয়নহো স্নান সেরে একদম খালি গায়ে বাইরে বেরিয়ে এলো। তার শরীরের সুগঠিত মাংসপেশি আর সিক্স প্যাক দেখে ইউনজি লজ্জায় লাল হয়ে গিয়ে চিৎকার করে উঠল, তাড়াতাড়ি এই কাপড় পরে নিজেকে ঢাকো। হিয়নহো কাপড় পরে যখন ফিটফাট হয়ে জিজ্ঞেস করল কেমন লাগছে, ইউনজি চমকে গিয়ে ভাবল এ কি সেই আগের লোকটা। এরপর এক সপ্তাহ কেটে গেল। হিয়নহোর একমাত্র কাজ হলো দিনরাত ঘুমানো আর ইউনজি রানা খাবার খাওয়া। ইউনজি রাগে ফেটে পড়ে তার বাবাকে বলল, বাবা তুমি তো বলেছিলে অলসতা মহাপাপ, তাহলে এই লোকটা সারাদিন ঘুমাচ্ছে কেন? সে সবার জন্য খুব খারাপ উদাহরণ তৈরি করছে। জুহান মুন শান্তভাবে মেয়েকে বুঝিয়ে বললেন, ইউনজি, গো খেলায় মানুষের আসল স্বভাব লুকিয়ে রাখা যায় না। অস্থির মানুষ কখনো ধীর হতে পারে না। এই যুবকের খেলার ধরন আমাকে বলে দেয় যে সে অলস নয়। সে হয়তো জীবনে এমন কোনো কঠিন সময় পার করেছে যা আমরা কল্পনাও করতে পারি না। তীব্র আলোর বিপরীতে ছায়া যেমন গাঢ় হয়, তার এই আলস্য হয়তো তার সেই কঠিন জীবনেরই প্রতিফলন। যে পাখি বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাদের নিচে আশ্রয় নেয়, তাকে তাড়িয়ে দেওয়া উচিত নয়। ইউনজি অনিচ্ছা সত্ত্বেও শান্ত হল। কিন্তু ইউনজি দম্বার পাত্রী নয়। সে ইয়নহোর ঘরে গিয়ে তার নাক ডাকা শুনে চাদর টেনে দিয়ে চিৎকার করল, জাগো, দুপুর গড়িয়ে গেছে। ইয়নহো আধো ঘুমে উত্তর দিল, সূর্য ডুবলে আমাকে ডেকে দিও। ইউনজি রাগে তাকে কাজের স্তূপ ধরিয়ে দিল। প্রথমে দিল ময়লা কাপড়ের স্তূপ। ইয়নহো অবাক হয়ে জিজ্ঞেস করল, আমার খাবারের দাম কি এই কাপড় ধোয়া? ইউনজি ঝাঁঝিরে উঠল, হ্যাঁ, ঠিকমতো না ধুলে আবার করতে হবে। কিন্তু মাত্র 2 ঘন্টা পর ইউনজি ফিরে এসে দেখল কাপড়গুলো ধবধবে সাদা হয়ে দড়িতে ঝুলছে। এরপর ইউনজি তাকে 1 সপ্তাহের সময় দিয়ে কাঠ কাটার কাজ দিল। কিন্তু দেখা গেল যে কাজ 1 ডজন মানুষের 10 দিন লাগত, ইয়নহো তা কয়েক ঘন্টায় শেষ করে আয়েসে ঘুম দিচ্ছে। বাসন ধোয়া থেকে শুরু করে আঙিনা ঝাড়ু দেওয়া, প্রতিটি কাজ সে অতি মানবীয় দ্রুততায় শেষ করে ফেলে ইউনজিকে অবাক করে দিচ্ছিল। এদিকে ভিক্ষুক সর্দার জাঙিল ইতিহাস লেখককে বলছিলেন, ইয়নহো যেখানেই যায় ঝামেলা তার পিছু নেয়। পণ্ডিতদের বনও এর ব্যতিক্রম ছিল না। পণ্ডিত জুহান মুন একটি বিশেষ চিঠি পাঠিয়ে সবাইকে নিমন্ত্রণ জানালেন ইয়নহোর সাথে খেলার জন্য। চিঠিতে লেখা ছিল, একটি পাথর অব্যবহৃত পড়ে থাকলে নষ্ট হয়ে যায়, আর বোর্ড অপেক্ষা করে তার খেলোয়াড়দের জন্য। হঠাৎ করেই শান্ত একাডেমি লোকে লোকারণ্য হয়ে উঠল। ইয়নহো যখন দেখল এক গাদা মানুষের সাথে তাকে খেলতে হবে, সে কপালে হাত দিয়ে ভাবল, কি ঝামেলায় পড়ে গেলাম। কিন্তু খেলার বোর্ডে বসতেই সে তার পূর্ণ গতিতে চাল দিতে শুরু করল। একের পর এক প্রতিপক্ষ হার মেনে বিদায় নিতে লাগল এবং পুরো একাডেমি ইয়নহোর এই জাদুকরী খেলার আকর্ষণে মহাচ্ছন্ন হয়ে পড়ল। ইউনহোর সঙ্গে লোকগুলো এখনও একের পর এক গো গেম খেলেই যাচ্ছে। চারপাশে যেন উত্তেজনার ঘন কুয়াশা জমে আছে। এমন সময় ইউনহো বোর্ডে একটি চাল নিল, কিন্তু সামনে বসে থাকা লোকটা কিছুতেই বুঝতে পারল না কিভাবে তাকে ধরবে। লোকটা মনের মধ্যে ভাবতে লাগল, এটা কি ভুল ছিল? না, এটা কোনোভাবেই হতে পারে না। একজন সাধারণ মানুষ হয়তো এমন হাস্যকর ভুল করতে পারত, কিন্তু ইউনহো কখনোই না। তার শরীর কাঁপতে শুরু করল, চোখ স্থির হয়ে রইল বোর্ডের ওপর। সে মনে মনে বলল, এটা অবশ্যই একটা ফাঁদ, কিছু না কিছু তো থাকবেই। ওই টোপ আমাকে সরাসরি মৃত্যু ফাঁদে নিয়ে যাবে। আমাকে এটা এড়িয়েই চলতে হবে। নিশ্চয়ই তার হাতার ভেতরে আরও কোনো গোপন চাল লুকিয়ে আছে। আমি খুব খুশি যে সেই ফাঁদটা এড়িয়ে গেলাম। এদিকে ইউনহো ভেতরে ভেতরে প্রায় ভেঙে পড়ছে। সে তো ইচ্ছে করেই এমন একটি স্পষ্ট ভুল চাল দিয়েছিল যাতে লোকটা দ্রুত জিতে যায় আর এই অন্তহীন ম্যাচের যন্ত্রণা শেষ হয়। কিন্তু লোকটা সেই চালকেই ফাঁদ ভেবে এড়িয়ে গেল। ইউনহো মনের মধ্যে অসহায় হয়ে বলতে লাগল, সে কেন ওই গুটিটা নিচ্ছে না? কেন? আমি তো প্রায় তাকে দিয়ে দিয়েছিলাম যাতে সে আমাকে হারাতে পারে। এই ম্যাচগুলো শেষই হবে না যতক্ষণ না কেউ আমাকে হারায়। নাও, এটা নাও, আমি 10 চালের মধ্যে তোমাকে জিততে দেব, শুধু ওই অভিশপ্ত গুটিটা নিয়ে নাও। কিন্তু শেষ পর্যন্ত লোকটা উল্টো ইউনহোর কাছেই হেরে গেল। হারার পর সে সম্মান জানিয়ে সেখান থেকে চলে গেল। ইউনহো ভদ্রভাবে সম্মান ফিরিয়ে দিল, কিন্তু তার চোখে পানি চলে এলো। মনে মনে সে শুধু একটাই কথা বলল, আমি আর এই চাপ নিতে চাই না। ক্লান্ত শরীর নিয়ে ইউনহো নিজের রুমের দিকে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে মনে মনে বিরক্ত হয়ে বলল, আমি তো ইচ্ছে করেই এত স্পষ্ট ভুল চাল দিয়েছিলাম যাতে সে আমাকে হারাতে পারে, কিন্তু সে ভয় পেয়ে পালিয়ে গেল। এটা যদি থামানো না যায় তাহলে আরও মানুষ আমাকে চ্যালেঞ্জ করতে থাকবে। আরে ধুর, আমি বরং কাপড় ধুই। উফ, এতক্ষণ বসে থাকার কারণে পিঠে ব্যথা করছে।
ঠিক তখনই বাইরে থেকে কিছু আওয়াজ তার কানে এলো। একটি নারী কণ্ঠ রাগে বলছে, আমি তো তোমাকে আমার উত্তর আগেই দিয়েছি, না মানে না। ইউনহো থেমে গেল। বাইরে এসে দেখল এক মোটা চেহারার লোক ইউনজির সামনে দাঁড়িয়ে আছে। লোকটার নাম মোকপুং নক, সংক্ষেপে নক। সেই ইউনজির কাছে এগিয়ে এসে বলল, তুমি কি নিশ্চিত যে তুমি আমাকে বিয়ে করতে চাও না? ইউনজি বিরক্ত মুখে উত্তর দিল, আমি নিশ্চিত, এক মুহূর্তের জন্যও এটা ভাবব না। নক ঠান্ডা গলায় বলল, তুমি এর জন্য অনুতপ্ত হবে। ইউনজি রাগে বলল, কখনোই তা ঘটবে না। নক এবার কণ্ঠে চাপা হুমকি এনে বলল, তুমি আবার ভেবে দেখাই ভালো হবে। আমার জীবনে যা কিছু চেয়েছি সবই আমার হয়েছে। আমি কখনো থামি না যতক্ষণ না আমার ইচ্ছা পূরণ হয়। আজ আমি ভদ্রভাবে তোমাকে জিজ্ঞেস করতে এসেছি, কিন্তু তুমি বারবার আমাকে প্রত্যাখ্যান করছো। মনে রেখো, পরের বার আমি আর জিজ্ঞেস করব না। তুমি কি চাও সম্মানিত হানলিন মহাপণ্ডিত একাডেমির গৌরবময় ইতিহাস তোমার কারণেই শেষ হয়ে যাক? ইউনজি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, চেষ্টা করো যদি পারো, একাডেমি এত সহজে পতন হবে না। নক মুচকি হেসে বলল, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি নিশ্চিতভাবেই এটা করতে সক্ষম। তুমি তো সেটা জানো, তাই না? এই কথায় ইউনজির মুখে একসঙ্গে রাগ আর ভয়ের ছাপ ফুটে উঠল, কিন্তু সে থামল না। চিৎকার করে বলল, ঠিক এটিই তোমার মধ্যে আমি ঘৃণা করি। তুমি কি সত্যিই মনে করো পৃথিবীর সবকিছু তোমার ইচ্ছার কাছে নত হবে? পরিষ্কার করে বলছি, আমি কখনোই তোমাকে বিয়ে করব না। তাহলে প্রমাণ হলো কিছু কিছু জিনিস অসম্ভব। কথাটা শেষ হতেই নক হঠাৎ জোর করে ইউনজির হাত চেপে ধরল। হাতটা উঁচু করে টেনে তুলে সে নিচু স্বরে বলল, তুমি আমাকে রাগাতে চাও না। যদি আমি এখনই তোমাকে নিজের করে নিই, তাহলেও কি তুমি এতটাই অবাধ্য থাকবে? ভয়ে ইউনজি চোখ বড় হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে পিছন থেকে শান্ত কিন্তু কড়া একটি কণ্ঠ ভেসে এলো। ইউনহো এসে দাঁড়িয়েছে। সে ঠান্ডা চোখে নকের দিকে তাকিয়ে বলল, এটা তোমার আতিথেয়তার ছাদের নিচে বলার মতো ভীষণ অভদ্র কথা। ইউনজি সঙ্গে সঙ্গে নকের হাত ছাড়িয়ে ইউনহোর কাছে চলে এলো, কিন্তু পরিস্থিতির মাঝেও সে রাগ লুকাতে পারল না। চিৎকার করে বলল, তুমি দাস! আমি তো তোমাকে যে কাপড় ধোয়া আর জ্বালানি কাঠের কাজ করতে বলেছিলাম সব শেষ করেছ। ইউনহো নির্বিকার মুখে বলল, তুমি কি বলছো? আমি তো সারাদিন গো খেলছি। আমাকে তোমার ফিতেটা ধার দাও। এই বলে সে ইউনজির চুলের ফিতে খুলে নিয়ে নিজের মাথায় বেঁধে নিল। নক বিরক্ত হয়ে বলল, তুমি কি মনে করো না অন্যের কথোপকথনে কান পাতাটা ভীষণ অভদ্রতা? ইউনহো হালকা হেসে বলল, হ্যাঁ, এর জন্য দুঃখিত। আমি ভদ্রতার জন্য পরিচিত নই। তবে আবারও বলি, অন্যের ভদ্রতা নিয়ে কথা বলার কোনো অধিকার তোমার নেই। যে মানুষ এতটা শিষ্টাচার নিয়ে মাথা ঘামায়, সে একটু আগেই বেশ হাস্যকর কথা বলেছে। নক চোখ সরু করে তাকালো, বলল, ও তুমি সেই ব্যক্তি যাকে তারা হানলিনের নতুন বোর্ড মাস্টার বলে, তাই তো? নিজের নাম বলার আগেই ইউনহো তাকে থামিয়ে দিয়ে বলল, তোমার স্বীকৃতির জন্য ধন্যবাদ, কিন্তু আমি জানি না তুমি কে। বিরক্ত করো না, আমি কখনোই তোমার নাম জানতে চাইনি, তার উপর সেটা আমার কোনো কাজে আসবে না। কথাটা শুনে নকের রাগ যেন মাথায় চড়ে গেল। দাঁত চেপে সে বলল, বোর্ডের মাস্টার, তোমার উচিত ছিল তোমার ছোট ছোট বোর্ড খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকা, তাহলে কোনোদিনই তুমি আমার নজরে পড়তে না। ইউনহো ঠোঁটে হালকা ব্যঙ্গের হাসি এনে বলল, এই ব্যাপারে তোমার প্রতি আমার সহানুভূতি আছে। তুমি চোখে পড়ার মতো আকর্ষণীয়, তাই বাজি ধরে বলতে পারি যেখানেই যাও মানুষ তোমাকে লক্ষ্য করে। আমিও কিছুক্ষণ আগে তোমাকে লক্ষ্য করেছিলাম। এই কথায় নকের রাগ আরও বেড়ে গেল, কিন্তু ঠিক তখনই কিছু অতিথি সেখানে এসে পড়ল। একজন হাসতে হাসতে বলল, ওহ, দেখো কে এসেছে। নক, তুমি কি বো খেলার জন্য এসেছ? আরেকজন ইউনহোকে দেখে বলল, মাস্টার উই, আমি আগামীকাল আরেকটি ম্যাচ চাই, যদি অনুমতি দাও। ইউনহো সহজ স্বরে বলল, হ্যাঁ, অবশ্যই। পরিস্থিতি বুঝে নক সেখান থেকে সরে যেতে লাগল। যাওয়ার আগে ইউনজির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আজ আমি বিদায় নিচ্ছি, কিন্তু এটা মনে রেখো, আগামী 3 দিনের মধ্যে যদি তোমাকে আমার বাহুডোরে না দেখি, তাহলে আমি নিজেই ব্যবস্থা নেব। নক চলে যাওয়ার পর ইউনহো ইউনজির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সে কে ছিল? ইউনজি একটু লজ্জার অস্বস্তি নিয়ে সব খুলে বলল, তার নাম মোকপুং নক। সে গ্র্যান্ড ইউনুচ গি নকের দত্তক পুত্র, যিনি সাম্রাজ্যিক দরবারে পূর্ণ ক্ষমতার অধিকারী। ইউনহো অবাক হয়ে বলল, আর সে তোমার সঙ্গে কি চায়? ইউনজি দীর্ঘশ্বাস ফেলে বলল, সে আমাকে বিয়ে করতে চায়। আমি তাকে ইতিমধ্যেই কয়েকবার প্রত্যাখ্যান করেছি, কিন্তু সে বারবার আমাকে বিরক্ত করছে। ইউনহো মজা করে বলল, এটা খুব খারাপও নয়। সে এক অভিজাত পরিবার থেকে এসেছে, আর আমার কাছে সে বেশ রোমান্টিক মনে হয়। ইউনজি সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, তুমি কি মজা করছো? তারপর সে গম্ভীর হয়ে বলল, সে আমাকে আমার আসল সত্তার জন্য চায় না, আমাকে শুধু ব্যবহার করতে চায়। আমার বাবা পণ্ডিতদের মধ্যে অত্যন্ত সম্মানিত।
অনেকে বলে তিনি চাইলে একটি রাজ্যের অসাধারণ প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু তিনি রাজনীতি থেকে দূরে নিভৃত জীবন বেছে নিয়েছেন। সেটা ক্ষমতার আকাঙ্ক্ষা না থাকার কারণে নয়। ইউনহো আবারও মজা করে বলল, আমি জানতাম সবকিছুই গো খেলার কারণে, তাই না? ইউনজি বিরক্ত হয়ে বলল, না। তারপর ব্যাখ্যা করল, সাম্রাজ্যিক দরবার নিয়ন্ত্রণকারী ইউনুচরা আমার বাবাকে সন্দেহের চোখে দেখে। ইউনহো অবাক হয়ে জিজ্ঞেস করল, কেন গ্র্যান্ড ইউনুচরা একজন পণ্ডিতকে ভয় পাবে? ইউনজি ধীরে ধীরে সব বোঝাতে লাগল। হানলিন গ্র্যান্ড একাডেমি অফ স্কলার্স অন্য সব বিদ্বৎ সমাজের থেকে আলাদা। তাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক সংযোগ নেই। সেই স্বাধীনতার কারণেই বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে। ইউনুচরা আসলে ক্ষমতা দখলকারী, কিন্তু এখনও তাদের উৎখাত করা যায়নি, কারণ যথেষ্ট গোষ্ঠীকে একত্রিত করা সম্ভব হয়নি। তবে যদি তার বাবা এমন কোনো পদে বসেন যেখান থেকে একাডেমির অনুকূল সব গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে ইউনুচরা সত্যিই হুমকির মুখে পড়বে। ইউনহো এবার গম্ভীর হয়ে বলল, তাহলে ইউনুচদের ভয় পাওয়াটা স্বাভাবিক। ইউনজি মাথা নেড়ে বলল, ঠিক তাই, আর সেই কারণেই মোকপুং নক আমাকে বিয়ে করতে চায়। এতে সে পণ্ডিতদের একত্রিত হওয়ার হুমকি দূর করতে পারবে, আবার তাদের সঙ্গে শক্তিশালী সম্পর্কও গড়ে তুলতে পারবে। দৃশ্য বদলে গেল। এবার নক নিজের বাবার সামনে বসে আছে। তার সামনে বসে আছেন গ্র্যান্ড ইউনুচ গি নক। নক নিচু স্বরে বলল, আমি দুঃখিত বাবা, একজন বোর্ডের মাস্টার হানলিন একাডেমিতে উপস্থিত হয়েছে। আমার মনে হয় না আমরা এই এজেন্ডা আর এগিয়ে নিতে পারব। গি নক ঠান্ডা গলায় বললেন, একজন বোর্ডের মাস্টার? সে কি শুধু একজন বোকা যে সারাদিন গো খেলে সময় কাটায়? নক মাথা নেড়ে বলল, সে আসল সমস্যা নয়। সমস্যা হলো দেশের নানা প্রান্ত থেকে প্রভাবশালী মানুষজন তার সঙ্গে গো খেলতে জড়ো হয়েছে। এত চোখ যখন আমার চালের দিকে তাকিয়ে আছে, তখন আমার প্রতিটি পদক্ষেপই নজরে পড়বে। একটি ভুল পদক্ষেপই প্রবল প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। গি নক কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি বুঝতে পারছি, তোমার দ্বিধা স্বাভাবিক, কিন্তু মনে রেখো, এই মিশন শুধু তোমার নিরাপত্তার জন্য নয়। মাস্টার নিজে তোমাকে সাম্রাজ্যিক দরবারের নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব দিয়েছেন। ব্যর্থতা কোনো বিকল্প নয়। এটা তোমার জন্য যেমন সত্য, আমার জন্য তেমনই। মাস্টারকে হতাশ করার ভয়েই মৃত্যুর থেকেও বড়। তুমি কি বুঝতে পারছো আমি কি বলতে চাই? নক সঙ্গে সঙ্গে মাথা নত করে বলল, হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি। তারপর গি নকের চোখে এক ভয়ঙ্কর শীতলতা নেমে এলো। তিনি ধীরে ধীরে বললেন, কখনো কখনো কঠিন চাল খেলতেই হয়। নক অবাক হয়ে জিজ্ঞেস করল, কী ধরনের কঠিন চাল? গি নক ধীরে স্পষ্ট স্বরে বললেন, একাডেমিতে অনেক প্রভাবশালী ব্যক্তিত্ব জড়ো হয়েছে, আর আমরা সেটিকে আমাদের সুবিধায় কাজে লাগাতে পারি। তাদের সবাইকে শিরচ্ছেদ করো। যার মধ্যে রয়েছে সেই ব্যক্তিও যাকে তারা হানলিনের বোর্ডের মাস্টার বলে ডাকে। এই কথার সঙ্গে সঙ্গে রাতের বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। সামনে আসছে এমন এক ঝড় যেখানে গো বোর্ডের চাল আর রাজনীতির চাল একসঙ্গে রক্তাক্ত পরিণতির দিকে এগিয়ে যাবে। হ্যানলিন গ্র্যান্ড একাডেমির গভীর সন্ধ্যায় এক অদ্ভুত নীরবতা নেমে এসেছিল। সেই নীরবতার মাঝেই এসে পৌঁছলেন এক বিশেষ অতিথি, সাম্রাজ্যিক পরিদর্শন বিভাগের প্রধান গ্র্যান্ড ইন্সপেক্টর ওয়াং ইয়ালি। তবে গল্পে আমরা তাকে শুধু ওয়াং বলেই ডাকব। তার উপস্থিতিতেই যেন চারপাশের বাতাস আরও ভারী হয়ে উঠল। ওয়াং শান্ত গলায় জুহুয়ান মুনকে জিজ্ঞেস করলেন, তুমি কি এখনও পদ গ্রহণের ধারণার বিরুদ্ধে আছো? জুহুয়ান মাথা নিচু করে বলল, আমাকে ক্ষমা চাইতেই হবে। হ্যাঁ, আমি এখনও তাই চাই। ওয়াং গভীর নিঃশ্বাস ফেলে বললেন, কেন? তুমি দেখতে পাচ্ছ না যে তোমাকে আমার প্রয়োজন? কেন্দ্র থেকে সবকিছু ভারসাম্যে রাখতে হবে, যাতে গি নক নিয়ন্ত্রণে থাকে। এসো এখন, জুহুয়ান। তারা অত্যন্ত সন্দেহজনক গতিবিধি শুরু করেছে। সেনাবাহিনী আর পণ্ডিতদের মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে। নক তাদের উস্কে দিচ্ছে। জুহুয়ান কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওয়াং নিজেই আবার বললেন, কিন্তু বলতো, কেন একজন খোজা যে সন্তান জন্ম দিতে পারে না বিদ্রোহ শুরু করবে? তুমি কি এটা ভেবেছ? যদি সে কারো অধীনে কাজ করে? খোজাদের মধ্যে গোপন ক্ষমতার দ্বন্দ্ব তোমার ধারণার চেয়েও ভয়ঙ্কর। নকের কোনো ভিত্তি ছিল না, তবুও সে সবাইকে হারিয়ে ক্ষমতার শীর্ষে উঠেছে। এটা কি তোমার অদ্ভুত মনে হয় না? যারা তাকে বিরোধিতা করেছিল তারা সবাই মারাত্মক দুর্ঘটনায় মারা গেছে, আর যারা বিরোধিতা করেনি তারাও হঠাৎ অসুস্থ হয়ে একের পর এক মারা গেছে, যেন কেউ তার ক্ষমতায় ওঠার পথটা পরিকল্পিতভাবে সাজিয়ে দিয়েছে। জুহুয়ান ধীর গলায় বলল,
এটা কাকতালীয় হতে পারে মহাশয়। ওয়াং মাথা নেড়ে বললেন, এটাই আমিও আগে ভাবতাম, কিন্তু তার সাম্প্রতিক গতিবিধি আমাকে ভাবাচ্ছে। যদি কেউ আড়াল থেকে এতদিন তাকে নিয়ন্ত্রণ করে থাকে, এই কারণেই আমি তোমাকে প্রয়োজন। আমাদের অবশ্যই পণ্ডিতদের একত্রিত করতে হবে। কেবল তখনই আমরা তার বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ পাব। জুহুয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে একটু সময় দিন ভাবার জন্য। ওয়াং মৃদু হেসে বললেন, তাহলে তাই হোক। এরপর তিনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলেন, এখন তুমি যে প্রতিভার কথা বলেছিলে সেটা কি? জুহুয়ানের মুখে একরকম আনন্দ ফুটে উঠল। সে বলল, সে সত্যিই এক অসাধারণ মানুষ, যেন ইচ্ছে করেই নিজেকে আড়ালে রাখতে চাইছে। ওয়াং হালকা মজা করে বললেন, তুমি যেন এই মানুষটিকে বেশ পছন্দ করছো। এতে আমি কৌতূহলী হচ্ছি। আমি কবে তার সঙ্গে দেখা করতে পারি? ঠিক তখনই পিছন থেকে ইউনজির কণ্ঠ ভেসে এলো। সে ডাকল, বাবা। জুহুয়ান পিছনে তাকিয়ে বলল, আহ হ্যাঁ, ওরা এসে গেছে, ভেতরে আসো। এরপরেই ইউনহো ভেতরে ঢুকল। তার পুরো শরীর ভেজা, মনে হচ্ছে তাকে ঠান্ডা পানি ঢেলে জোর করে ঘুম থেকে তোলা হয়েছে। ভেতরে ঢুকেই সে বলল, আপনি কি আমাকে ডেকেছেন? ওয়াং আর জুহুয়ান দুজনেই অবাক হয়ে তাকিয়ে রইলেন। জুহুয়ান হেসে বললেন, সকালে বিরক্ত করার জন্য দুঃখিত। আশা করি তুমি ভালো ঘুমিয়েছ। ইউনহো মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ করেছি, তবে আরও ভালো ঘুম হতো যদি কেউ আমার মুখে এক বালতি ঠান্ডা পানি না ঢালত। সত্যিই দুঃখজনক। জুহুয়ান হেসে বললেন, কতটা মজার ব্যাপার। তবুও তোমাকে সুস্থ আর বিশ্রাম নেওয়া অবস্থায় দেখে ভালো লাগছে। আমি তোমাকে ডেকেছি কারণ এমন একজন আছে যার সঙ্গে তোমার দেখা হওয়া দরকার। ওয়াং শান্ত গলায় বললেন, চলো এটুকুই বলা যাক, আমি একজন বৃদ্ধ মানুষ যে ঘটনাক্রমে এই এলাকায় ছিলাম। ইউনহো ঠান্ডা গলায় উত্তর দিল, শুনে মনে হচ্ছে তোমার পেছনে বেশ একটা গল্প আছে। তাহলে তুমি কেন আমাকে দেখতে চাইছিলে? ওয়াং এবার সরাসরি বললেন, আর কি কাজ থাকতে পারে হ্যানলিনের নতুন বোর্ড মাস্টারের সঙ্গে? আমি শুধু তোমার সঙ্গে একটি গো খেলা খেলতে চেয়েছিলাম। ইউনহো বলল, ও বুঝলাম, কিন্তু আমি পারবো না। ওয়াং ভ্রু তুলে বললেন, কিন্তু আমি শুনেছি তুমি তো একাডেমির অন্য অতিথিদের সঙ্গেও ম্যাচ খেলছো। ইউনহো শান্তভাবে বলল, আমি আপনার সঙ্গে খেলতে অস্বীকার করছি না, কিন্তু আপনাকে আপনার পালার জন্য অপেক্ষা করতে হবে। অন্যরা আগে থেকেই সারিতে আছে, তাই আপনাকেও অপেক্ষা করতে হবে বৃদ্ধ মহাশয়। এই সরাসরি উত্তরে ওয়াং হেসে উঠলেন। বললেন, এতে কোনো সমস্যা হবে না, আমি নিজেই এর ব্যবস্থা করতে পারি। আমি অন্যদের কাছে তাদের সদয় সমঝোতার জন্য অনুরোধ করব। ইউনহো সঙ্গে সঙ্গে বলল, ওটা তো আসল সমাধান নয়, তাই না? আপনি আসলে তাদেরকে জোর করে তাদের পালা ছেড়ে দিতে বাধ্য করবেন। এই কথায় ওয়াং আর জুহুয়ান দুজনেই এক মুহূর্তের জন্য চমকে গেলেন। ইউনহো আরও বলল, আপনি তো বেশ উচ্চপদস্থ একজন মানুষ বলে মনে হচ্ছেন, তাই আমি নিশ্চিত আপনি অনুরোধ করলে তারা তাদের পালা ছেড়ে দেবে। কিন্তু এর মানে এই নয় যে তারা এতে খুশি হবে। আমার কিছু নীতি আর প্রতিশ্রুতি আছে যা আমাকে রক্ষা করতে হবে। ওয়াং মনে মনে ভাবলেন, সে বেশ একগুঁয়ে মানুষ, সত্যিই ঝামেলায় ফেলছে। ঠিক তখনই ইউনজি সামনে এসে বলল, বাবা, আমি বিশ্বাস করি আমি এই সমস্যার সমাধান করতে পারবো। জুহুয়ান অবাক হয়ে বললেন, তুমি কি সত্যি পারবে? ইউনজি আত্মবিশ্বাসের সঙ্গে বলল, হ্যাঁ। সে ইউনহোর কাঁধে হাত রেখে বলল, তুমি এখনই একটা ম্যাচ খেলো, আর আমি তোমার আজকের বাকি সব ম্যাচ বাতিল করে দেব। ইউনহো চিৎকার করে উঠল, কি? তারপর এক মুহূর্ত থেমে নাটকীয়ভাবে বলল, তুমি কি সিরিয়াস? আমি স্বীকার করছি এটা বেশ প্রলুব্ধকর, কিন্তু আমার নীতি আর প্রতিশ্রুতি আছে যা আমাকে রক্ষা করতে হবে। তবে যদি তুমি আগামীকালের সব ম্যাচও বাতিল করো, তাহলে হয়তো আমি। ইউনজি কড়া গলায় কেটে দিয়ে বলল, না, তুমি আগামীকাল তোমার ম্যাচগুলো খেলবে। আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করো না। যদি তুমি আজকের বাকি সময়টা ছুটি নিতে চাও, এটা কোনো আলোচনার বিষয় নয়। এখনই সিদ্ধান্ত নাও। এক মুহূর্ত দেরি না করে ইউনহো খেলার টেবিলে গিয়ে বসে বলল, আমি প্রস্তুত মহাশয়, এখনই ম্যাচ শুরু করতে চাই। ওয়াং টেবিলে বসে মনে মনে ভাবলেন, এটা ভয়ঙ্কর। এই লোকটা শুধু মুখের কথা বলে। আমি এখনই উঠে চলে যেতে চাইছি, কিন্তু তবুও শেষ পর্যন্ত দেখে নেওয়াই ভালো। এবার দেখা যাক তুমি আসলে কেমন মানুষ। খেলা শুরু হলো। গুটি সাজতে লাগলো, একের পর এক চাল চলতে থাকলো। কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে কেউ টের পেল না। ওয়াং বোর্ডের দিকে তাকিয়ে দেখলেন গুটিগুলো অদ্ভুত এক বিস্ফোরক প্যাটার্নে সাজানো। তার মনে হলো এমন তীব্র আক্রমণাত্মক খেলা যেন যুদ্ধক্ষেত্রের মাঝখানে গো খেলার মতো। তিনি মনে মনে বললেন, কেউই এত আক্রমণাত্মকভাবে খেলতো না। সে আসলে কী ধরনের জীবন কাটিয়েছে? শেষে উঠে দাঁড়িয়ে ওয়াং জুহুয়ানকে বললেন,
এটা সম্পূর্ণ সময়ের অপচয় ছিল। আমি বুঝতেই পারছি না কেন তুমি তাকে এত সম্মান দাও। জুহান শান্ত গলায় বললেন, কারণ আমি সেটা দেখেছি। ওয়াং ভ্রু কুঁচকে বললেন, কি দেখেছ? জুহান ধীরে বললেন, আমার সঙ্গে তার ম্যাচে এক মুহূর্ত ছিল যখন আমি এক অসাধারণ চাল দিলাম। আমি নিশ্চিত খেলা শেষ, তাই আমি বোর্ড থেকে চোখ সরিয়ে তার দিকে তাকালাম। তখনই আমি দেখলাম এক বিরল দৃশ্য, একজন মানুষের মুখ যার চরম মনোযোগ তাকে সীমার বাইরে নিয়ে গেছে। ক্ষণিকের জন্য দেখা দিল এক মানুষ যে সম্পূর্ণ উল্লাসে নিমগ্ন। ওয়াং আর জুহুয়ান কথা বলতে বলতে বাইরে বেরিয়ে এলেন। চাঁদের আলোয় ভেজা আকাশের দিকে তাকিয়ে ওয়াং বললেন, এতে কোনো গুরুত্ব নেই, আমি এমন কাউকে ব্যবহার করতে চাই না। তারপর একটু থেমে বললেন, আমি সেটা ফিরিয়ে নিচ্ছি, তোমাকে দেখতে পেয়েছি তাই পুরোপুরি অপচয় নয়। যাই হোক, আমাকে আগামীকাল সকালে তাড়াতাড়ি বেরোতে হবে, সাম্রাজ্যের দরবারে পরিস্থিতি ভালো নয়। ঠিক তখনই দৃশ্য বদলে গেল। বাইরে অন্ধকারের ভিতর নক তার সৈন্যদের নিয়ে দাঁড়িয়ে আছে। এক গুপ্তচর এসে তার কানে ফিসফিস করে বলল, সবকিছু সেট করা হয়ে গেছে স্যার। নক ঠান্ডা হেসে বলল, অসাধারণ। তারপর সে সৈন্যদের দিকে আদেশ দিল, দ্রুত পদক্ষেপ নাও এবং সবাইকে দমন করো। পরের মুহূর্তেই নকের সেনাবাহিনী একসঙ্গে পাহারাদারদের ওপর ঝাঁপিয়ে পড়ল। একের পর এক পাহারাদার নিঃশব্দে মাটিতে লুটিয়ে পড়তে লাগল। কোনো চিৎকার নেই, কোনো সতর্কবার্তা নেই, শুধু নিঃশব্দ মৃত্যু। নক ঠান্ডা গলায় বলল, দেখছো, আমি যখন তাকে সুযোগ দিয়েছিলাম তখনই শোনা উচিত ছিল। সবাইকে ধরে আনো, হানলিন গ্র্যান্ড একাডেমি অফ স্কলার্স সিল করে দাও। আজ রাতে এখান থেকে একটা প্রাণও পালাতে পারবে না, এমনকি একটি ইঁদুরও বেরোতে পারবে না। চারদিকে যখন মৃত্যু আর ষড়যন্ত্রের ছায়া নেমে এসেছে, তখনও ইউনহো নিজের ঘরে গভীর ঘুমে ডুবে আছে, যেন সামনে আসতে চলা রক্তাক্ত ঝড়ের খবর তার স্বপ্নেও পৌঁছায়নি। রাতের অন্ধকারে হানলিন গ্র্যান্ড একাডেমি যেন এক নিঃশ্বাসে থমকে দাঁড়িয়েছিল। নক আর তার লোকেরা একে একে সব পণ্ডিত, অতিথি আর ছাত্রদের ধরে ফেলেছে। চারদিকে বাঁধা হাত, আতঙ্কিত মুখ আর মশালের কাঁপা আলো। সেই ভয়ঙ্কর দৃশ্যের মাঝেই নক মনের ভেতর ইউনজিকে নিয়ে ভাবতে লাগল, আজই সেই দিন যেদিন আমি ওই দুষ্টু মেয়েটার ইচ্ছাশক্তি চিরতরে ভেঙে দেব। বাইরে প্রাঙ্গণে জুহুয়ান, ওয়াং, ইউনজি সবাইকে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। জুহান রাগে চিৎকার করে উঠল, এর মানে কি নক? নক ঠান্ডা হাসি দিয়ে বলল, আমরা হানলিন গ্র্যান্ড একাডেমি অফ স্কলার্সে সন্দেহজনক কার্যকলাপের রিপোর্ট পেয়েছি। দেশের নানা প্রভাবশালী ব্যক্তিত্ব এখানে জড়ো হয়েছে। জুহান গর্জে উঠল, হ্যাঁ, কিন্তু এতে সন্দেহজনক কি আছে? নক ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বলল, তোমাদের বেশিরভাগেরই ক্ষমতা আর শক্তি আছে, তাহলে এমন মানুষরা এক জায়গায় কেন জড়ো হবে যদি না তারা বিশ্বাসঘাতকতার ষড়যন্ত্র করে? এই অভিযোগে চার দিক যেন কেঁপে উঠল। জুহান চিৎকার করে বলল, বিশ্বাসঘাতকতা? তুমি কি বলছো? আমরা তো এখানে শুধু গো খেলার জন্যই জড়ো হয়েছি। নক ব্যঙ্গের হাসি দিয়ে বলল, সত্যি তাই নাকি? আমি কি বিশ্বাস করব যে এত মানুষ এখানে শুধু একটা বোর্ড খেলার জন্য এসেছে? ঠিক তখনই নক তার এক গুপ্তচরকে জিজ্ঞেস করল, ওই বদমাশ কোথায়? গুপ্তচর অবাক হয়ে বলল, কাকে খুঁজছেন মহাশয়? নক বিরক্ত হয়ে বলল, যাকে তারা বোর্ডের মাস্টার বলে ডাকে, সে কোথায়? গুপ্তচর জানালো, প্রাঙ্গণে উপস্থিত সবাইকে ধরে আনা হয়েছে, আর কেউ ছিল না মহাশয়। নক ঠোঁট বাঁকিয়ে বলল, তাহলে সে হয়তো দিনের বেলায় চলে গেছে, ভাগ্যবান ছিল। এরপর সে মিথ্যা সান্ত্বনার সুরে বলল, যদি তোমরা নির্দোষ প্রমাণিত হও তবে মুক্তি পাবে, প্রাসাদে যদি কোনো সন্দেহজনক কিছু না পাই তোমাদের ছেড়ে দেব। ঠিক তখনই এক গুপ্তচর একটি বই এনে নকের হাতে দিল। নক বইটা তুলে ধরে বলল, এটাই হলো যৌথ অঙ্গীকারের দলিল, যেখানে বিশ্বাসঘাতকরা স্বাক্ষর করেছে। জুহান বইটা দেখে চিৎকার করে উঠল, কোন যৌথ অঙ্গীকারের দলিল? আমরা তো এমন কোনো কিছুর কথা জানিই না। নক হেসে বলল, প্রমাণ তো তোমাদের চোখের সামনেই আছে, তবুও কি অস্বীকার করবে? জুহান মনের মধ্যে বুঝে গেল এটা শুরু থেকেই তার ফাঁদ ছিল। চারপাশে বাঁধা পণ্ডিতরা একসাথে চিৎকার করে উঠল, আমরা এর অংশ ছিলাম না, আমাদের ফাঁসানো হচ্ছে, আমি তো অন্য কারণে এসেছিলাম। ঠিক তখনই সবার চোখ পড়ল আরেকজন বাঁধা ব্যক্তির দিকে। তিনি আর কেউ নন, ওয়াংইয়া লি। নক তার মুখ দেখেই থমকে গেল, বলল, তুমি ওয়াংইয়া লি, ইম্পিরিয়াল ইন্সপেক্টরেটের প্রধান গ্র্যান্ড ইন্সপেক্টর? চারদিকে গুঞ্জন শুরু হয়ে গেল, সম্রাটের বড় ভাই এখানে, তাহলে আমরা বেঁচে গেছি। ওয়াং রাগে গর্জে উঠলেন, তুমি আমাকে গ্র্যান্ড ইন্সপেক্টর বলে সম্বোধন করবে? নক সঙ্গে সঙ্গে সম্মান দেখিয়ে মাথা নত করল, কিন্তু তার চোখে ছিল বিষ। সে বলল, আমরা কখনোই হিংসার পথে যেতাম না যদি জানতাম আপনি এখানে আছেন মহাশয়। ওয়াং গর্জে উঠলেন, এখনই আমাকে খুলে দাও।
কিন্তু নক এবার মুখোশ খুলে ফেলল। সে ধীরে ধীরে হেসে বলল, আপনি কি ভেবেছিলেন আমি আপনার উপস্থিতি সম্পর্কে অজ্ঞ ছিলাম? ওয়াংয়ের চোখে বিস্ময় আর রাগ একসাথে জ্বলে উঠল। নক ঠান্ডা কণ্ঠে বলল, নিশ্চয়ই কেউ এই সকল মানুষের মনে রাষ্ট্রদ্রোহের বীজ বপন করেছে, আর সেটা কোনো সাধারণ পণ্ডিত হতে পারে না। ওয়াং চিৎকার করে বললেন, তোমার ঔদ্ধত্যের কোনো সীমা নেই। কিভাবে তুমি আমাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগ করতে সাহস পাও? নক এবার তার আসল উদ্দেশ্য প্রকাশ করল। বলল, তুমি ভুল করছো। তুমি এই ব্যাপারটা সম্রাটের কাছে নিয়ে যেতে পারবে না, কারণ তুমি আর কখনো তাকে দেখতে পাবে না। রাষ্ট্রদ্রোহের শাস্তি হলো সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড। তুমি আজ রাতেই এখানে মরবে। এই কথা শুনে চারপাশে শীতল ভয়ের ঢেউ বয়ে গেল। তারপর নক ধীরে ধীরে ইউনজির দিকে এগিয়ে গেল, তার চোখে বিকৃত আনন্দ। সে বলল, আমি তোমাদের সতর্ক করেছিলাম যে আমি নিজেই ব্যবস্থা নেব। এটাই তোমাদের প্রাপ্য, আমাকে প্রত্যাখ্যান করার জন্য। এখন তোমাদের কারণে সবাই মরবে। তারপর আরও কাছে ঝুঁকে বলল, তাহলে তুমি এখনও তোমার সিদ্ধান্ত বদলাতে পারো। ইউনজি ঘৃণায় তার মুখে থুথু ছুঁড়ে দিল। বলল, আমি বরং মরব, কিন্তু তোমার মতো কাউকে বিয়ে করব না। নক থুথু মুছে ধীরে হেসে বলল, তাহলে আমি তোমাকে এমন অবস্থায় নিয়ে যাব যেখানে তুমি মৃত্যুকেই চাইবে। তারপর সে জুহুয়ানের গলায় ছুরি ঠেকিয়ে বলল, যদি তুমি নিজেকে হত্যা করো তবে তোমার বাবা তোমার ভাগ্য ভোগ করবেন। রাষ্ট্রদ্রোহের শাস্তি হলো 9 প্রজন্মের মৃত্যু। ইউনজির চোখে আতঙ্ক জমে উঠল। ঠিক সেই সময় সে ওপরের দিকে তাকিয়ে হঠাৎ দেখল ইউনহো দেয়ালের ওপরে লুকিয়ে লুকিয়ে পালানোর চেষ্টা করছে। এক লাফে সে ওপরে উঠে গেছে। ইউনজি আর নিজেকে সামলাতে পারল না। সে চিৎকার করে ডাকল, ইউনহো! ইউনহো পিছনে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিল। ইউনজি রাগে বলল, তুমি ওখানে কি করছো? ইউনহো একদম স্বাভাবিক ভঙ্গিতে বলল, দেখতে পাচ্ছ না আমি পালাতে ব্যস্ত। ইউনজি অবাক হয়ে বলল, তুমি কিভাবে প্রকাশ্যে বলতে পারো যে তুমি পালাচ্ছ? ইউনহো কাঁধ ঝাঁকিয়ে বলল, কেন নয়, আমি পালাচ্ছি। এটা স্বীকার করতে খারাপ কি আছে? ও, হয়তো তোমরা শিক্ষিত লোকেরা এই শব্দটা পছন্দ করো না। ঠিক আছে, তাহলে একে বলি কৌশলগত পশ্চাৎপসরণ। এই পরিস্থিতিতেও তার এই অলস রসিকতা সবাইকে স্তব্ধ করে দিল। ইউনজি মরিয়া হয়ে বলল, তুমি কি আমাদের সাহায্য করার কথা নয়? ইউনহো দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এমন অবস্থায় নেই যে কাউকে সাহায্য করতে পারি। আমি নিজেই কোনো মতে বেঁচে আছি। ইউনজি চিৎকার করে বলল, কিন্তু তুমি তো মার্শাল আর্ট জানো, তুমি আমাদের সাহায্য করতে পারো। ইউনহো নির্লিপ্ত স্বরে বলল, নির্দোষ হয়েও না। মাঝারি মানের কিছু দক্ষতার উপর নির্ভর করা হলো দ্রুত মৃত্যুর পথ। কিছু না দেখার ভান করাই দীর্ঘ জীবনের চাবিকাঠি। আমি একেবারেই কিছুই দেখিনি। দয়া করে তোমরা যা করছিলে তা চালিয়ে যাও। এই কথা শুনে ইউনজি, তার বাবা, এমনকি ওয়াংও অবিশ্বাসে তাকিয়ে রইলেন। মনে মনে যেন সবাই একই কথা ভাবল, কৃতজ্ঞ, নীচ মানুষ। ঠিক তখন ইউনহো চিৎকার করে উঠল, সেখানেই থামো, তুমি পালাচ্ছ না, তুমি এই রাষ্ট্রদ্রোহী দলেরই একজন। সমগ্র পৃথিবী তোমাকে খুঁজে বের করবে। ইউনহো মুচকি হেসে বলল, আসলে চেষ্টা না করলে তো জানা যায় না। আমি আগে থেকেই এগিয়ে যাব, পরে এসে আমাকে খুঁজে নিও। নক সঙ্গে সঙ্গে সৈন্যদের আদেশ দিল, যাও, তাকে ধরে নিয়ে এসো। কয়েকজন ঘাতক একসাথে ইউনহোর দিকে ঝাঁপিয়ে পড়ল। ইউনজি মরিয়া হয়ে চিৎকার করল, নিজের জীবন বাঁচাতে হলে পালাও। কিন্তু ইউনহো পালালো না। সে একদম স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ঘাতকরা যতই কাছে আসছে সে ততই বিরক্ত মুখে বলল, প্রথমে সে আমাকে সাহায্য করতে বলল, আর এখন সে আমাকে পালাতে বলছে। আসলে সে কি চায়? পরের মুহূর্তেই দৃশ্যটা সবার চোখের সামনে ঝাপসা হয়ে গেল। ইউনহো এক লাফে সামনে চলে গেল, এত দ্রুত যে তার জায়গায় শুধু একটা আফটার ইমেজ রয়ে গেল। সামনে থাকা ঘাতক সেই ছায়ার ওপর আঘাত করতেই বুঝল সে ভুল জায়গায় আঘাত করেছে। ঠিক তখনই ইউনহো তার পেছনে উপস্থিত হয়ে এক ভয়ঙ্কর মায়াবী শক্তির আঘাত সরাসরি তার পেটে বসিয়ে দিল। ঘাতকটা রক্ত ছিটিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই অবাক। ইউনজি বিস্ময়ে তাকিয়ে আছে, যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ইউনহো ধীরে ধীরে ইউনজির দিকে তাকিয়ে বিরক্ত মুখে বলল, ওই মহিলার তো কোনো সিদ্ধান্তই নেই। নক আর সবাই যখন ভাবছিল ইউনহোকে লোভ দেখিয়ে নিজের দলে টেনে নেবে, তখন পরিবেশটা আরও টানটান হয়ে উঠল। নক ঠান্ডা হেসে ইউনহোর দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে যোগ দাও, আর আমি তোমাকে এমন সব জিনিস দেব যা তোমার কল্পনারও বাইরে। তুমি পৃথিবী বদলানোর ক্ষমতা পাবে, আর এত সম্পদ পাবে যা তুমি কোনোদিনও শেষ করতে পারবে না। ইউনহো একদম শান্ত গলায় বলল, একজন যুক্তিসঙ্গত ও নীতিবান মানুষ কোনোদিনই এমন মিষ্টি কথায় প্রলুব্ধ হবে না। এই কথা শুনে ইউনজির মনে এক মুহূর্তের জন্য আশা জাগল। সে মনে মনে ভাবল, ওহ ইউনহো। কিন্তু পরের কথাতেই সবাই অবাক হয়ে গেল। ইউনহো হালকা হাসি দিয়ে বলল, কিন্তু
আমার আনুগত্য বিক্রির জন্য প্রস্তুত। এখন চলো কিছু নির্দিষ্ট অঙ্ক নিয়ে কথা বলি, কেমন? এই কথা শুনে ওয়াং রাগে চিৎকার করে উঠলেন, এটা কি আজগুবি কথা? তুমি কি সত্যিই মনে করো ক্ষমতার সম্পদই সবকিছু? ইউনহো নির্লিপ্তভাবে বলল, আসলে এগুলো গুরুত্বপূর্ণ। নক সঙ্গে সঙ্গে বলল, অবশ্যই। এমনকি ইউনজিও দাঁতে দাঁত চেপে বলল, আমাকে স্বীকার করতেই হবে, এগুলো গুরুত্বপূর্ণ। ওয়াং কাশি চেপে গম্ভীর গলায় বললেন, হ্যাঁ অবশ্যই, হ্যাঁ এগুলো গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে। এরপর তিনি ইউনহোকে বললেন, কিন্তু সে কতটা ক্ষমতা আর সম্পদ দিতে পারবে বলে তুমি মনে করো? আমার কথা শোনো, আমি তোমাকে আরও বেশি দিতে পারি। নক ব্যঙ্গ করে বলল, বুড়ো লোকটা তোমার জন্য কিছুই করতে পারবে না। ঠিক আছে, সে সম্রাটের বড় ভাই, কিন্তু সে নিজের দাবি ছেড়ে দিয়ে কেবল সাম্রাজ্যিক পরিদর্শন দপ্তরে একটা আসন জোগাড় করতে পেরেছে। কিন্তু আমার বাবা আলাদা, তিনি তোমাকে এমন শক্তি আর ধনসম্পদ দিতে পারেন যা দেখে সবাই হিংসে করবে। ইউনহো চিন্তিত ভান করে বলল, এটা তো সত্যিই ভালো প্রস্তাবের মতো শোনাচ্ছে। এই সময় জুহুয়ান মরিয়া হয়ে বলে উঠল, একজন বিশ্বাসঘাতক ষড়যন্ত্রকারীকে সাহায্য করা আর প্রকৃত বিশ্বাসঘাতককে প্রকাশ করা, এ দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। তোমার গুরু কি তোমাকে সম্মান আর কর্তব্য সম্পর্কে কিছু শেখাননি? আমার গুরু? ইউনহো ভ্রু তুলে তাকালো। জুহান দ্রুত বলল, হ্যাঁ, তোমার গুরু তোমাকে কি শিখিয়েছিলেন? তিনি তোমাকে কি করতে বলেছিলেন যখন তুমি নিজেকে এই পরিস্থিতিতে খুঁজে পাবে? ইউনহো কিছুক্ষণ চুপ থেকে বলল, আমার গুরু সত্যিই এমন পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন। এই কথা শুনে জুহুয়ানের চোখে আশা জ্বলে উঠল। সে ভাবল, এবার হয়তো বাঁচা যাবে। কিন্তু ইউনহো পরের কথায় সেই আশা ভেঙে দিল। সে বলল, তিনি আমাকে বলেছিলেন, যার কাছ থেকে বেশি পাওয়া যায় তার সঙ্গেই থাকতে হবে। সম্মান আর স্বীকৃতি পেটে ভাত জোগাবে না। নিজেকে মহৎ প্রমাণ করতে চেষ্টা করে ক্লান্ত হয়েও না। সুযোগ পেলেই যা পারো তা কেড়ে নাও। এই কথা শুনে জুহুয়ান হতবাক হয়ে গেল। মনে মনে শুধু ভাবল, কি ধরনের গুরু ছিল তার? নক খুশি হয়ে বলল, হ্যাঁ, তোমার গুরু ঠিকই বলেছেন। সম্মান আর স্বীকৃতির কী বা ব্যবহার আছে? আমার বাবা তাদের মূল্য দেন যারা তাকে সাহায্য করে। তাহলে কেমন হয়? তুমি কি আমার বাবার জন্য কাজ করতে চাও? ইউনহো অবাক হয়ে বলল, কাজ? আমাকে কি কাজ করতে হবে? ঠিক তখন ইউনজি তাড়াতাড়ি বলে উঠল, তোমাকে আমাদের সঙ্গে কোনো কাজই করতে হবে না। সেরা খাবার আর বিশ্রাম, সারাদিনের নিশ্চয়তা। ইউনহো চোখ বড় করে বলল, ওহ, সারাদিনের নিশ্চয়তা, তাই তো? নক তাড়াতাড়ি বলল, আহ, কি বোকা আমরা! তুমি চাইলে কোনো কাজই করতে হবে না, আর অবশ্যই প্রতিশ্রুত পুরস্কারও পাবে। ইউনহো খুশি মুখে নকের কাছে গিয়ে বলল, তুমি একজন উদার মানুষ, সত্যিকারের বীরের মতোই বলেছ। নকও হেসে বলল, না না, আসল বীর তো তুমিই। পাশে দাঁড়িয়ে ইউনজি, জুহুয়ান আর ওয়ং মনে মনে একই কথা ভাবল, কি আজে বাজে কথা। এরপর নক ধীরে ধীরে শয়তানি হাসি দিয়ে বলল, আচ্ছা, তাহলে একটা কাজ করো। তুমি কি তোমার সামনে যাকে দেখবে তাকে হত্যা করতে পারবে? ইউনহো একটু থমকে বলল, কি? নক বলল, ওরা সিংহাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, বিশ্বাসঘাতক। তাদের গোটা বংশ ধ্বংস করাই ন্যায়সঙ্গত। ইউনহো জুহুয়ানের দিকে তাকিয়ে বলল, সে তাই বলছে? আর তোমরা সত্যিই কি ষড়যন্ত্র করেছ? ইউনজি চিৎকার করে বলল, আমরা কোনো ষড়যন্ত্রই করিনি, সবই সে বানিয়ে বলছে। ইউনহো একটু অস্বস্তি নিয়ে বলল, তবুও আমি তাদের হত্যা করতে স্বস্তি পাচ্ছি না। দেখো, আমি আগে কখনো কাউকে হত্যা করিনি। নক বিরক্ত হয়ে বলল, তাহলে সরে দাঁড়াও, আমি নিজেই করব। আমাকে একটি তলোয়ার দাও। তলোয়ার ফাঁকে নিয়ে সে জুহুয়ানের সামনে দাঁড়ালো, বলল, দেশের আইন কার্যকর করার সময় দ্বিধা করা উচিত নয়। জুহুয়ান শেষবারের মতো চিৎকার করে বলল, তুমি এখনও এটা থামাতে পারো? নিশ্চয়ই তুমি জানো আনুগত্য মানে কি? নক তলোয়ার তুলে জুহুয়ানের গলা কাটতে যাচ্ছিল। ইউনজি আতঙ্কে চিৎকার করে উঠল। জুহুয়ান মনে মনে বলল, আমি খুব দুঃখিত ইউনজি। ঠিক সেই মুহূর্তে একটা শক্ত হাত তলোয়ারের ধারটা নাজ আকাশে থামিয়ে দিল। সবাই স্তব্ধ। ইউনহো নিজের খালি হাত দিয়ে তলোয়ারের মাথা চেপে ধরে বলল, সেখানেই থামো, এবার যথেষ্ট হয়েছে। নক অবাক হয়ে মনে মনে বলল, তার গ্রিপ এত শক্তিশালী কেন? সে রাগে বলল, তুমি কি ইতিমধ্যেই আমাদের আলোচনার সবকিছু ভুলে গেছ? ইউনহো শান্ত গলায় বলল, অবশ্যই না, কিন্তু আমি আর এই ভণ্ডামির খেলায় অংশ নিচ্ছি না। তারপর সে ধীরে বলল, শান্তিতে আলস্য করারও একটা পূর্ব শর্ত আছে। এমন কিছু করো না যা পরে তোমাকে অপরাধ বোধে ভোগাবে। সে নিজের অতীতের একটা ঘটনা মনে করে বলল, ছোটবেলায় একবার ভুল করে আমি বাবার কালির পাত্র ভেঙে ফেলেছিলাম। তিনি 3 দিন পরে ফিরেছিলেন, কিন্তু সেই 3 দিন আমার কাছে নরকের মতো ছিল। শাস্তি পাওয়ার পরই আমি আবার শান্তিতে বিশ্রাম নিতে পেরেছিলাম। ওয়ং বিরক্ত হয়ে বলে উঠলেন, তার বাবার উচিত ছিল তখনই তাকে মেরে ফেলা।
ইউনহো এবার গম্ভীর হয়ে বলল, আমার গুরু আরেকটা কথা বলেছিলেন, যারা তোমাকে বিপদে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না। সাহায্যের ঋণ যত তাড়াতাড়ি শোধ করবে ততই ভালো, না হলে সুদে আসলে সেটা অনেক বড় হয়ে যায়। আমি ভেবে দেখেছি এটাই সেই সেরা সময় যখন আমি আমার ঋণ শোধ করতে পারি। এই কথা শুনে ইউনজি, ওয়ং আর জুহুয়ান তিনজনেই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। নক ঠান্ডা হেসে বলল, বুঝেছি, সব ঘুরিয়ে ফিরিয়ে আসল কথা হলো তুমি আমাকে থামাতে চাইছো, তাই তো? ইউনহো বলল, আসলে হ্যাঁ। নক হঠাৎ নিজের মার্শাল আর্ট টেকনিক চালু করল। মুহূর্তের মধ্যে তার এক হাত অস্বাভাবিকভাবে বিশাল হয়ে গেল। তারপর আকাশ জুড়ে অসংখ্য স্পিরিচুয়াল এনার্জির হাত তৈরি হয়ে ইউনহোর দিকে ধেয়ে এলো। ওয়ং এই দৃশ্য দেখে হতবাক, মনে মনে চিৎকার করে উঠলেন, কি? মকপুং নক মার্শাল আর্টেও দক্ষ? চারদিক ঝলসে উঠল শক্তির আলোয়, সবাই চোখ বন্ধ করে ফেলল। নক গর্জে উঠল, পরের জীবনে এত আলসেমি করো না, একবার হলেও পরিশ্রমী হবার চেষ্টা করো। কিন্তু ইউনহো স্থির দাঁড়িয়ে সেই হাতগুলোর দিকে তাকিয়ে শুধু বলল, অদ্ভুত, এটা এত পরিচিত লাগছে কেন? পরের মুহূর্তেই সে একে একে সব আঘাত এড়িয়ে যেতে শুরু করল, ঠিক যেমন তার গুরু ছোটবেলায় তাকে পাথর ছুঁড়ে মেরে এড়ানো শিখিয়েছিল। তাই এই টেকনিকটা তার কাছে এত পরিচিত লাগছিল। এক লহমায় সে সব আঘাত এড়িয়ে নকের পেছনে গিয়ে দাঁড়ালো। নক পিছনে তাকিয়ে অবাক হয়ে বলল, কি? এটা কিভাবে সম্ভব? ইউনহো হালকা হেসে বলল, আরে সেই প্রশ্নটা কেন করছো? তুমি তো সব কিছুই দেখেছ। যাই হোক, আমি তোমাকে একটা লাথি মারব। এই বলে সে পা তুলে এমন এক ভয়ঙ্কর লাথি মারল যে নক ফুটবলের মতো গড়িয়ে দূরে গিয়ে পড়ল। ইউনহো ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, শুধু একটা লাথি কি যথেষ্ট? আজকের এই চ্যাপ্টার এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের লাইক টার্গেট 30টা লাইক হলেই পরের পর্ব নিয়ে হাজির হব।